আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সাজ্জাদ ভাইয়ের ক্লাস। ভাবতে পারো আমি কি করি। আচ্ছা ভাইয়া, হঠাৎ করে আপনি চলে আসলেন, এই ক্লাস তো আপনার না, রাইট? হ্যাঁ, আসলাম একটা ঘোষণা দিতে, বুঝছো? একটা ঘোষণা দিতে আসলাম, ঠিক আছে? ঘোষণা দিয়ে চলে যাব। ওকে। রবিউল ইসলাম সালাম দিয়েছো এবং জিজ্ঞেস করছো কেমন আছে। আলহামদুলিল্লাহ রবিউল ইসলাম, ভালো আছি। নেহা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম নেহা, কেমন আছো নেহা? সানজিদা, তারপর থেকে রিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌস দিয়া আমাদের সাথে আছে। অসংখ্য শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে এখন আছে। ওকে, জান্নাতুল ফেরদৌস, ফাইজা তাহসিনা দিয়া, আর দিনের পথে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য আসছি। বলতো অ্যানাউন্সমেন্টটা কি হইতে পারে? তোমরা কি গেস করতে পারতেছো অ্যানাউন্সমেন্টটা কি হইতে পারে? আচ্ছা, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছে। ক্লাস কিন্তু আমি নিব না, ক্লাস নিবে তোমার সাজ্জাদ ভাইয়া, ঠিক আছে? ক্লাস তোমার সাজ্জাদ ভাইয়া নিবে। তোমার সাজ্জাদ ভাইয়ের ক্লাসে আমি একটু অ্যানাউন্সমেন্ট দিতে আসলাম। ওকে, জাস্ট অ্যানাউন্সমেন্টটা দিয়ে চলে যাব। সবাই জয়েন করো, তারপর অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আলহামদুলিল্লাহ, শেখ রতন ভালো আছি। সাকিব আল হাসান সালাম দিয়ে জিজ্ঞেস করছো কেমন আছি। সুমাইয়া আফরিন, ওকে। খাইরুল জিজ্ঞেস করছে কেমন আছে। আলহামদুলিল্লাহ, খাইরুল ছেলেটা অত্যন্ত ভালো একটা ছেলে। সে খুবই অ্যাক্টিভ, পড়াশোনা মনোযোগী। আর সবাই অ্যাক্টিভ, তোমরা সবাই পড়াশোনা করো। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস বলছে, না ভাইয়া। ঈশিতা আক্তার সালাম দিয়েছো, ওকে। সবাই একটু মনোযোগ দাও, হ্যাঁ। ওকে, কি হতে পারে ঘোষণা, বলো তো? ঘোষণাটা কি হতে পারে? আচ্ছা, ফাইজা বলছে ভাই আপনার ক্লাসগুলো ভালো লাগে, ঠিক আছে। আমাদের ভাই আমি ভর্তি হব, ওদেরকে ভাই ফোন ধরেন। ওকে, আমরা এখান থেকে একটু রিপ্লাই দিই। এখান থেকে তোমাদের ফ্রেন্ডরা যারা ভর্তি হচ্ছে ওদেরকে এখান থেকে রিপ্লাই দিব। হ্যাঁ, ফোন তো এখন ধরা যাবে না, কারণ ক্লাস চলবে। সো পরে, ক্লাসের পরে আমরা কথা বলবো। গুড নিউজ আছে নাকি? হ্যাঁ, গুড নিউজ অবশ্যই। সবাই জয়েন হও, জয়েন হও, সবাই জয়েন হও। আমি জানি রেগুলার কতজন তোমরা ক্লাস করো। ওকে, নূপুর সরকার নমস্কার দিয়েছো। জান্নাতুল ফেরদৌস সালাম দিয়েছো। ভাই আজকে কি ক্লাস হবে? হ্যাঁ, ক্লাস তো অবশ্যই হবে। ক্লাস মাস্ট বি হবে, ঠিক আছে? ক্লাস তো অবশ্যই হবে। ক্লাস হবে না কেন? নাসির সালাম আলাইকুম, প্রিয় ভাই কেমন আছেন? কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। নোটের জন্য পুরস্কার ঘোষণা দিবেন তাই না? হ্যাঁ, নোটের জন্য পুরস্কার দিব তোমাদের জুবায়ের ভাইয়া, ঠিক আছে? কে দেবে? বাংলার জুবায়ের ভাইয়া। জুবায়ের, ঠিক আছে, তোমাদের জুবায়ের ভাইয়া। পুরস্কার কে ঘোষণা করবে বলো তো? জুবায়ের ভাইয়া। আচ্ছা, আমরা অলরেডি চলে এসেছি। আমরা কয়েকটা বিশেষ ঘোষণা দিব। একটা হচ্ছে কি, তোমরা জানো, তোমরা যারা অ্যাডমিট হইছো, তোমরা জানো তোমাদের জন্য কিন্তু বাংলা, ইংরেজি এবং হচ্ছে কি জিকে মানে সাধারণ জ্ঞানের জন্য 20টা করে ক্লাস ছিল, তাই না? 20টা করে ক্লাস ছিল না? তো টোটাল ক্লাস কয়টা হয়? টোটাল ক্লাস হয় 60টি। আমরা এই ক্লাস সংখ্যাটাকে দ্বিগুণ করে দিয়েছি তোমাদের ভালোবাসায়। দ্বিগুণ করে দিলে ক্লাস সংখ্যা কত আসে? 120। ক্লাস 120-এরও বেশি হবে, ঠিক আছে? 120টি ক্লাস হবে, অর্থাৎ তোমাদের রেগুলার 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 প্রতিদিন ক্লাস হবে, রেগুলার প্রতিদিন ক্লাস হবে। ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সেরা স্যার আপনার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। তার মানে আমরা 60টি ক্লাসের মধ্যে আর নেই, কারণ তোমাদের ভালোবাসায় এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমাদের যে টার্গেট ছিল যে আমরা
যত সংখ্যক স্টুডেন্ট নিয়ে পড়বো তার 3 গুণ। আমরা দেখো তোমাদেরকে নিয়ে 100 যখন স্টুডেন্ট ছিলাম, তোমরা যখন 100 জন ছিলা, তখন আমরা ক্লাসের আয়োজন করি এবং ক্লাস শুরু করে দিই। এখন কিন্তু আমরা 300 জনে পরিণত হয়েছি। 300 জন মানে 1 থেকে 3 গুণ হয়ে গেছে আমরা। সো এই সংখ্যাটা কিন্তু যত বাড়বে তোমাদের সুখবর তত আসবে, এটা স্বাভাবিক, তাই না? কারণ আমাদের একটু স্টেবিলিটি হলে তোমাদের জন্য করার চেষ্টা করি। সো ক্লাস সংখ্যা কত হবে তাহলে? 120টি প্লাস হবে, ঠিক আছে? 120 প্লাস ক্লাস হবে। আজকেও ইংলিশ ক্লাস না, আজকে ইংরেজি ক্লাস না, আমাদের সাজাদ ভাইয়া আছে। তো আরেকটা, এখন এটা তো তোমাদের গুড নিউজ, তাই না? এবং মজার বিষয় হচ্ছে কি, তোমাদের এক্সাম ব্যাচ আসতেছে। কি এক্সাম ব্যাচ ভাই? এটার জন্য কি টাকা নিবেন? না, এটার জন্য কোনো টাকা লাগবে না। তোমাদের এই কয়দিন পর থেকে তোমাদের এক্সাম নেওয়া হবে। যে টপিকগুলো পড়ানো হবে ওই টপিকগুলোর উপর কি হবে? এক্সাম হবে। তো তোমরা কি করবা? এক্সাম দিতে পারবা। তোমাদের কারোর এক্সাম ব্যাচে ভর্তি হওয়া লাগবে না। চিন্তা করলাম আমার শিক্ষার্থীরা কেন কি একটা এক্সাম ব্যাচে ভর্তি হবে? একটা এক্সাম ব্যাচে ভর্তি হতে গেলে মোটামুটি 500 টাকার মতো খরচ হয়। তো ওরা এখানে 500 টাকা কই পাবে? এখন অ্যাডমিশন একটা ক্রাইসিস মুভমেন্ট চলে। তো তোমাদের এক্সাম দেওয়ার জন্য অন্য কোথাও যাওয়া লাগবে না, এক্সাম ব্যাচটাও তোমরা এখানেই পাবে, ঠিক আছে? হ্যাঁ, আজকে জিকে ক্লাস, জিকে ক্লাস আমি লিখে দিচ্ছি। জিকে ক্লাস আজকে আমাদের সাজাদ ভাইয়ের ক্লাস, ঠিক আছে? এখন তোমাদেরকে আরেকটা নিউজ দেই যে আগামীকাল, হুম আগামীকাল আগামীকাল তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহাসিক দিন। বলতে পারো সেটা কি? কেউ বলতে পারো? কেউ গেস করতে পারতেছো কিনা বলো তো? আগামীকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঐতিহাসিক দিন আছে। থ্যাঙ্কস। ওকে, আচ্ছা আচ্ছা, স্টার্ট নোটিফিকেশনটা অফ করে রাখছো তাই নোটিফিকেশন আসতেছে না। আমি তারাও তোমাদেরকে একটু মেনশন করে দিচ্ছি, এখন সবাই পাবে। আচ্ছা, আগামীকালকে নিয়ে তা কারোর কোনো আইডিয়া আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় আগামীকালকে কি হতে যাচ্ছে? মানে কিছু ভাবতে পারতেছ? তোমরা জানো? ভাইয়া দেখি সুন্দর গ্লো দিচ্ছেন। ভাইয়া গ্লো দিচ্ছে। তোমাদের সাজ্জাদ আসতেছে। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম হামিমা। ওকে, ঠিক আছে, তোমার নাম, আপনার ক্লাসে অনেক ভালো লাগে আর আপনাদের সবার ক্লাস অসাধারণ ভাই, বলার বাহিরে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আগামীকাল হচ্ছে গিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন, বুঝতে পারছো? তোমরা কি জানো তোমাদের একজন ম্যান্টর আছে? এই ম্যান্টরটা কিন্তু আগামীকালকে তোমাদের ডাকসু নির্বাচন তারপর আজকে পড়াতে আসছে। তোমাদের কে বলতো? সাজ্জাদ ভাইয়া। এই সাজ্জাদ ভাইয়া কিন্তু ডাকসু ইলেকশনে দাঁড়িয়েছে। ওনার কালকে নির্বাচন, ভাবতে পারতেছো? কালকে নির্বাচন ওনার, আজকে তোমাদের ক্লাসে পড়াবেন ডাকসু নির্বাচন, ঠিক আছে? তো হ্যাঁ, তোমাদের সাজ্জাদ ভাই চলে আসছে অনেক আগেই। বললাম সাজ্জাদ তোমার জন্য একটু দোয়া চাই। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে ক্লাসে একটু লেট করে চলে আসলাম তোমাদের জন্য, প্রচুর ব্যস্ততা। তারপরে হচ্ছে তোমাদেরকে যাতে একটা ক্লাস দিতে পারি, তোমাদের ক্লাসটা যাতে মিস না হয়, যার কারণে হচ্ছে চলে আসলাম। আচ্ছা, আমি একটু ওদের কাছ থেকে বলি, একটু কথা বলি সাজ্জাদ, একটা মিনিট। তোমাদের সাজ্জাদ ভাই ক্লাস নেবেন তার আগে তোমাদের সবাই, তোমরা তো কেউ ভোট দিতে পারবা না। আমরা তো আমাদের এই পরিবারের সবাই আমরা ভোট দিব সাজ্জাদ ভাইকে, বা তোমাদের সাজ্জাদ ভাইকে সাপোর্ট করব। আর তোমরা কি করতে পারবা? নেক্সট ইয়ারে যখন আসবা, গার্ডিয়ান হবা, তখন সাজ্জাদ ভাইকে ভোট দিতে পারবা। ভোট ফর সাজ্জাদ, এটা দিতে পারবা, তাই না? তখন এখন তোমরা কি করতে পারবা? এখন তোমরা কি করতে পারবো বলো? সবচেয়ে বড় অস্ত্র, মুমিনের সবচেয়ে বড় অস্ত্র কি জানো? দোয়া। তো তোমাদের সাজ্জাদ ভাইয়ের জন্য দোয়া করো, ঠিক আছে? সো যে মানুষটার কালকে তোমার কি হচ্ছে কি, যে মানুষটার কালকে তোমার এত বড় কাঙ্ক্ষিত নির্বাচন, আর এই নির্বাচনটা জানো যে জাতীয় নির্বাচনের চেয়ে অনেক বেশি আহ উৎসব মুখর এবং অনেক বেশি টেনশনে আছে সকল প্রার্থী বা প্রার্থীদের পিছনে যারা কাজ করতে সকল। তো তোমরা যে কাজটা করবা, সাজ্জাদ ভাইয়ের জন্য দোয়া করবা। অনেকে বলতেছিলেন ভাইয়া সাজ্জাদ ভাইকে একটু মিষ্টি খাওয়াবেন, ওনার মুখে মিষ্টি মিষ্টি কথা নেই। তো কিভাবে মিষ্টি মিষ্টি কথা থাকবে যে মানুষটা কখনো দিন বলে নাই যে নির্বাচনের আগে সময়টা একটা প্রার্থীর কতটা ব্যস্ততা থাকে, কতটা দুশ্চিন্তা থাকে, কখনো কিন্তু তোমাদেরকে বলা হয়নি। তোমাদেরকে নীরবে নিবৃত্তে ক্লাস নিয়ে গেছে, হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা ক্লাস নিয়েছে। কেন নিয়েছে? যেন ওনার নির্বাচনের কারণে তোমাদের বিন্দু পরিমাণ ঝামেলা না হয়। তো তোমরা জানো যে আগামীকালকে ডাকসু নির্বাচন, আগামীকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থাকবে রেস্ট্রিক্টেড। সো একটু স্বাভাবিকভাবে তোমরা সবাই বুঝো, ম্যাচিউর। তো নির্বাচনের দিন, সো একটু ঝামেলা হওয়াটা স্বাভাবিক। ক্লাস ইউনিভার্সিটি থাকবে রেস্ট্রিক্টেড। সো এখান থেকে এসে আগামীকালকে ক্লাস নেওয়াটা হয়ে যাবে
একটু কঠিন। সো আগামীকালকের ক্লাসটা আমরা আপাতত অফ রাখলাম। তো আগামীকালকের ক্লাসটা একটু মনোযোগ দাও। তাহলে কি ভাইয়া, এই আগামীকালকের ক্লাসে মিস হয়ে গেলে তো আপনাদের ক্ষতি হয়ে যাবে, তাই না? এই ক্ষতিও হবে না। আগামীকালকে যে ক্লাসটা ছিল জুবাইর ভাইয়ের ক্লাস, তো এই জুবাইর ভাইয়ের বাংলা ক্লাস হবে শুক্রবারে। শুক্রবার আমাদের অফ ডে ছিল না, বলো ফ্রাইডে কি ছিল? আমাদের অফ ডে ছিল, রাইট? তো সবাই একটু মনোযোগ দাও। ফ্রাইডে কি আমাদের অফ ডে না? শুক্রবার কি আমাদের অফ ডে না? তো এই শুক্রবারে আমাদের এই যে আগামীকালকে যে ডাকসু নির্বাচন ক্লাস নিতে পারতেছে না আমাদের জুবাইর ভাই, ওই নির্বাচনের আগামীকালকে বাংলা ক্লাসটা, আগামীকালকের যে বাংলা ক্লাস, সেই বাংলা ক্লাস হবে, মানে আগামীকালকে অফ থাকবে নির্বাচনের কারণে। আগামীকালকে বাংলা ক্লাস হবে শুক্রবারে, ঠিক আছে? এটা মাথায় রাখো, আগামীকালকে বাংলা ক্লাসে কি বারে হবে? শুক্রবারে হবে। অ্যানাউন্সমেন্টটা বুঝতে পারছো? তো তোমরা দেখো, যে মানুষটা তোমাদের আগামীকালকের প্রার্থী মানে ক্যান্ডিডেট, ভাইয়ের ব্যালট নং কত? 24 24 24-এর অভ্যন্তর থেকে উঠে আসা 24 নং ব্যালট। দেখো কত সুন্দর করে বললো যে 24-এর গণভ্যুত্থান থেকে উঠে আসা নম্বরটা হলো 24, আর সাজ্জাদ ভাইয়ের কিন্তু 24 নং ব্যালট, ঠিক আছে? সো তোমরা সাজ্জাদ ভাইয়ের জন্য দোয়া করবা। আর হচ্ছে কি, আগামীকালকের ক্লাস যেটা ছিল এই ক্লাসটা ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল করে দিলাম এই কারণে যেন আগামীকালকে নির্বাচনে কোনো সাউন্ড ঠিক আছে? আচ্ছা, আগামীকালকে নির্বাচনের কারণে আমরা হচ্ছে কি ক্যাম্পাস এরিয়াটা রেস্ট্রিক্টেড থাকবে এবং আমরা ঝামেলা নিতে চাচ্ছি না। আগামীকালকের ক্লাসে যদি আমাদের শুক্রবারে ক্লাস থাকে না, অফ থাকে, তো আগামীকালকের ক্লাস আমরা শুক্রবারে করবো, ঠিক আছে? জুবাইর ভাইয়ের বাংলা ক্লাস কিবার হবে? শুক্রবারে হবে, সবাই মনে থাকবে? যাও সবাই একটু মেসেঞ্জার গ্রুপে আমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দিও, আর আমরাও নোটিস করে দিব। আচ্ছা, অবশ্যই আজকে হচ্ছে তাদেরকে বেস্ট একটা ক্লাস দিব, ছোট ক্লাস হলো। আজকে অনেক ইনফরমেশন আছে ক্লাসের ভিতরে। আজকে হচ্ছে তোমাদের নদ নদী, বাংলাদেশের নদ নদী সম্পর্কে তোমাদের দারুণ একটি ক্লাস। তো ক্লাসের দিকে হচ্ছে আমরা চলে যাই, আজকে বেশি লেট করবো না, ক্লাসের দিকে চলে যাবো সোজা। আচ্ছা 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 আচ্ছা, তারপরে তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর তো দেখা হয়েছে তোমাদের সাথে, তো জানাও তোমরা সবাই কেমন আছো? অনেকেই তো জিজ্ঞেস করতেছো আর দোয়া রাখতেছো, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আচ্ছা, তোমরা একটা কাজ করো, হাতে এই সামনে হচ্ছে নোট খাতা নিয়ে রাখো, নোট খাতা লাগবে, বুঝছো? সবাই সামনে নোট খাতা নিয়ে বসো। আচ্ছা, জিজ্ঞেস করতেছো যে ভাইয়া কত বছর পর পর ডাকসু নির্বাচন হয়? দেখো, ডাকসু নির্বাচনের কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই। লাস্ট 2019 সালে ডাকসু হয়েছিল তোমার এক বছর পর পর নিয়ম, কিন্তু ডাকসু হচ্ছে লাস্ট হয়েছে হচ্ছে তোমার 29 বছর পর। 1990 সালে লাস্ট ডাকসু হয়েছিল, তারপরে হয়েছে আবার 2019 সালে, তারপর 2019 সালের পর এইবার আবার 2025 সালে, মানে 6 বছর পর আবার ডাকসু হইতেছে। আমি চলে যাই তাহলে। আচ্ছা, তো তোমাদের শুভ ভাইকে বিদায় দিয়ে দাও। তো আজকে আমরা ক্লাস শুরু করে দিব। আচ্ছা আচ্ছা, তো আজকে চলো, আজকে আমরা শুরু করে দেই। আজকে কি কি টপিক পড়াবো? আজকে দেখো, আজকে হচ্ছে আমাদের লেকচার 2। তোমাদের লেকচার 1-এ কি পড়িয়েছিলাম? বাংলাদেশের পরিচিতি, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বাংলাদেশের অন্যান্য বিষয়াবলী। আজকের ক্লাসে হচ্ছে এই যে বাংলাদেশের প্রধানত হচ্ছে বাংলাদেশের নদ নদীর উৎপত্তি স্থল, মিলন স্থল, তারপর হচ্ছে নদ নদী বিষয়ক কমিশন, মন্ত্রণালয়, তারপর হচ্ছে শাখা নদী কি, উপনদী কি, বাংলাদেশের বিখ্যাত বাঁধগুলো কি কি, নদী সম্পর্কিত বিশেষ তথ্য অথবা বিশেষ নাম, নদী নিয়ে সাহিত্য, চলচ্চিত্র, তারপর হচ্ছে বাংলাদেশের বিখ্যাত দ্বীপ, চর, বিল, হাওর, হ্রদ ও লেক। এগুলো হচ্ছে আজকের ক্লাসে তোমাদেরকে দেখাবো। তো আমি চলে যাই স্লাইডের দিকে। তোমরা এই যে প্রথমে হচ্ছে কি বাংলাদেশের মানচিত্র, মানে মানচিত্র থেকে হচ্ছে তোমাদের নদীর অবস্থানগুলো দেখাবো। আচ্ছা, বাংলাদেশের প্রধান নদী কোনগুলো তোমরা বলো তো? বাংলাদেশের প্রধান প্রধান নদী পদ্মা, মেঘনা, যমুনা। এই যে এটা তো সবাই জানো, পদ্মা, মেঘনা, যমুনা। তারপরে কি আছে? ব্রহ্মপুত্র আছে, করতোয়া আছে, তারপরে আর কি আছে এটা জানো? পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, করতোয়া, আর কি কি আছে প্রধান নদী? এই যে এইখানে দেখো, আজকে হচ্ছে বাংলাদেশের প্রধান সব নদী থেকে কিন্তু প্রশ্ন আসে না। বাংলাদেশকে কিন্তু বলা হয় নদীমাতৃক দেশ। নদীমাতৃক দেশে কিন্তু নদীর অভাব নেই, কিন্তু পরীক্ষাতে কিন্তু তোমার সব নদী থেকে প্রশ্ন আসবে না। পরীক্ষা থেকে এই যে গুরুত্বপূর্ণ যে নদীগুলো রয়েছে বাংলাদেশের, কি নদী? গুরুত্বপূর্ণ নদীগুলা,
যেমন এই যে প্রথমে আছে কি পদ্মা, এই যে পদ্মা, তারপরে হচ্ছে মেঘনা, তারপরে কি আছে এই যে পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র অথবা যমুনা। ব্রহ্মপুত্র আর যমুনা একই নাম, কিভাবে হয়েছে একই নাম এটা তোমাদেরকেও দেখাবো। তারপর হচ্ছে করতোয়া, হালদা, কর্ণফুলী, তিস্তা আর হচ্ছে নাব। এই যে এই নদীগুলোর উৎপত্তি কোথায় এই সবগুলো দেখাবো তোমাদের। তার আগে চলো তোমাদেরকে একটা জিনিস বলে নিই, নদীর উৎপত্তি কিভাবে হয়, নদী কোথা থেকে উৎপত্তি হয়। নদী কিন্তু মূলত তোমাদের পাহাড় থেকে, কি থেকে, পাহাড়। এই যে পাহাড় বলতে হচ্ছে পর্বত, পাহাড় আর পর্বত কিন্তু আলাদা। একটা জিনিস মাথায় রাখবে, পাহাড় কোনটা আর পর্বত কোনটা। এই যে পাহাড়ের উচ্চতা থাকবে, পাহাড়ের উচ্চতা কয় ফিট, পাহাড়ের উচ্চতা থাকবে হচ্ছে 600 ফিট। আর পর্বতের উচ্চতা কত থাকবে, 1200 প্লাস ফিট। কত ফিট, 1200 প্লাস ফিট পাহাড় আর পর্বতের উচ্চতা। আর নদীগুলা কোথা থেকে উৎপন্ন হয়, এই যে পর্বত থেকে। পর্বতের উপরে যখন এই যে মেঘ, এই মেঘগুলো জড়ো হয় তখন সেখান থেকে এই মেঘের পানিগুলো হচ্ছে জমে, যখন তোমার গরম হয় তখন সেগুলো থেকে এই পানির সৃষ্টি হয় এবং পানির ধারার সৃষ্টি হয়, যার ফলে ওইখান থেকে এই নদীর সৃষ্টি হয়। আর বাংলাদেশের প্রধান প্রধান যত নদী আছে সবগুলো কোথা থেকে সৃষ্টি হয়েছে, তোমার পর্বত থেকে। তো চলো প্রথমে হচ্ছে আমরা যাব এই পদ্মা নদী, বাংলাদেশের পদ্মা নদীর উৎপত্তি। তো দেখো প্রথম হচ্ছে পদ্মা নদীর উৎপত্তি। পদ্মা নদীর উৎপত্তি কোথায়, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। আর বাংলাদেশে প্রবেশ করেছে কোন জায়গা থেকে, রাজশাহী আর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। দেখো প্রশ্ন কিন্তু সব জায়গা থেকে প্রশ্ন আসবে না যে নদীর দৈর্ঘ্য কত, নদীর আয়তন কত। প্রশ্ন শুধু আসবে নদীর উৎপত্তি স্থল কোথায় আর হচ্ছে নদী বাংলাদেশের কোন জেলাতে প্রবেশ করেছে। তো প্রথমে গঙ্গা নদীর দিকে যাবো। এই যে বাংলাদেশের এই অঞ্চল, এই যে এটা কোন বিভাগ, এটা হচ্ছে রাজশাহী বিভাগ। কি বিভাগ, রাজশাহী। সবাই নোট করে রাখো, এটা হচ্ছে রাজশাহী বিভাগ। আর এখানে হচ্ছে রাজশাহী বিভাগে রাজশাহী জেলা আছে, আবার চাঁপাইনবাবগঞ্জ জেলা। আর বাংলাদেশের পদ্মা নদী, এই যে পদ্মা নদী উৎপত্তি স্থল ভারতে। এই যে এখানে ভারতের গঙ্গোত্রী হিমবাহ, ভারতের গঙ্গোত্রী হিমবাহ। এই যে এটা ধর হচ্ছে তোমার এই যে পর্বত, এই পর্বত থেকে ভারতের গঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মা নদীর উৎপত্তি, পদ্মা নদীর উৎপত্তি। আর এই যে ভারতে থাকাকালীন পদ্মা নদীর নাম হচ্ছে গঙ্গা। বাংলাদেশে পদ্মা, কিন্তু ভারতের নাম কি, ভারতে হচ্ছে এই যে গঙ্গা। এই গঙ্গা বা পদ্মা বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী জেলা অথবা চাঁপাইনবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তো প্রবেশ পথ কোনটা, চাঁপাইনবাবগঞ্জ। কি, চাঁপাইনবাবগঞ্জ আর হচ্ছে রাজশাহী জেলা, দুইটা জেলা দিয়ে কি বাংলাদেশে প্রবেশ করেছে। এই যে এইখান দিয়ে প্রবেশ করে বাংলাদেশে প্রবেশ করেছে। তো কি পদ্মা নদীর উৎপত্তি স্থল গঙ্গোত্রী হিমবাহ প্রবেশ করেছে রাজশাহী দিয়ে। তারপরে চলো দেখি কোনটা আছে। পদ্মার পরে এই যে প্রথম তো পদ্মা গেল আমাদের, তারপরে কি রয়েছে, মেঘনা। এবার চলো এই যে মেঘনা নদী কিন্তু বাংলাদেশের এই দিক দিয়ে, কিন্তু মেঘনা নদীর উৎপত্তি কোথায়, এই যে মেঘনা নদীর উৎপত্তি হচ্ছে আসামের লুসাই পাহাড়। এই যে তোমাদেরকে কেন বাংলাদেশের পাশে ভারতের কোন কোন প্রদেশগুলো রয়েছে, এই যে এই জন্যই, কারণ কি এই যে দেখো মেঘনা নদী যখন পড়বো, মেঘনা নদী কোথায় উৎপত্তি হয়েছে, আসামের লুসাই পাহাড়ে। কোথায়, আসামের লুসাই পাহাড়ে, লুসাই পাহাড় হতে, আসামের লুসাই পাহাড় হতে। আর এই মেঘনা নদীর নাম ছিল বাংলাদেশে ঢোকার আগে নাম ছিল কি, তুই ভাই ও বরাক। এই যে এই জিনিসটা লেখা, ভারতে মেঘনা নদীর নাম কি, তুই ভাই ও বরাক। তুই ভাই এটা কিন্তু নদীর নাম, আর হচ্ছে কি বরাক, তুই ভাই বরাক। তারপরে এই দিক দিয়ে প্রবেশ করেছে কোন দিক দিয়ে, এই যে সিলেট। কোন জেলা, সিলেট জেলা। আর এই যে ভারতের দুইটা নদী, এই যে ভালো করে লক্ষ্য করে এই জিনিসটা, ভারতের লুসাই পাহাড় থেকে কয়টা নদী, দুইটা নদী। একটা কি তুই ভাই, প্রথম নদী কি তুই ভাই, দ্বিতীয় নদী হচ্ছে বরাক। এই যে এই তুই ভাই নদী আর হচ্ছে এই বরাক নদী, এই দুইটা নদী বাংলাদেশের সিলেট, একটা ঢুকছে সিলেট দিয়ে, আরেকটা কি এই যে সুনামগঞ্জ দিয়ে। একটা সিলেট আরেকটা সুনামগঞ্জ, লিখে দিচ্ছি, একটা সিলেট আর একটা সুনামগঞ্জ, দুই জায়গা দিয়ে হচ্ছে কি বাংলাদেশে ঢুকছে। ঢুকার পরে এই যে এইখানে এসে হবিগঞ্জের আজমিরিগঞ্জে মিলিত হয়েছে। কোথায়, হবিগঞ্জের
আজমিরিগঞ্জ সিলেটের একটি জেলা, নাম কি? হবিগঞ্জ। হবিগঞ্জের আজমিরিগঞ্জে, হবিগঞ্জের আজমিরিগঞ্জ, এগুলো সব লেখা আছে, তোমরা তারপরে নোট করে রাখো। আমি যেভাবে লিখতেছি তোমরা এইভাবে হচ্ছে নোট করে রাখবে। হবিগঞ্জের আজমিরিগঞ্জে হচ্ছে এই তুইবাই আর হচ্ছে বরাক দুইটা নদী মিলিত হয়েছে। মিলিত হওয়ার পরে নদীর নতুন করে নাম ধারণ করছে কোনটা? কালনী। কি নাম ধারণ করছে? কালনী। এই কালনী নদী তুইবাই বরাক হবিগঞ্জের আজমিরিগঞ্জে মিলিত হওয়ার পরে নতুন নাম ধারণ করছে, সেটার নাম কি? কালনী। কালনী, এই কালনী, ঠিক আছে? এতটুকু পর্যন্ত থাকো। এইবার চলো, এবার হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদী, এই ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের কোথায় দিয়ে প্রবেশ করেছে? বাংলাদেশের কুড়িগ্রাম। কুড়িগ্রাম নদীর নাম কি? নদীর নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলা দিয়ে? বাংলাদেশের এই যে কুড়িগ্রাম দিয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করছে। প্রবেশ করার পরে এই যে এখানে হচ্ছে তোমার চিলমারি একটা জায়গার নাম আছে, জায়গাটার নাম কি? চিলমারি। চিলমারিতে এই যে এই ব্রহ্মপুত্র নদ যখন তোমার এই প্রবেশ করছিল 1787 সাল, এই সালটা মনে রাখবা, 1787 সালে ভূমিকম্পের ফলে এই যে কি হয়েছিল? একটা ভূমিকম্প 1787 সালে একটা ভূমিকম্প হওয়ার ফলে এই যে পুরাতন ব্রহ্মপুত্র নদ দুই ভাগে ভাগ হয়ে যায়। এই যে একটা ভাগ হয় যার নাম কি? যমুনা। কি? যমুনা। আরেকটা ভাগ হয়ে যায় এদিক দিয়ে ময়মনসিংহ দিয়ে এদিকে আসে, এটার নাম কি? পুরাতন ব্রহ্মপুত্র। কি? পুরাতন ব্রহ্মপুত্র। দুইটা ভাগে ভাগ হয়ে যায়। ব্রহ্মপুত্র নদী 1787 সালে কয়টা ভাগে ভাগ হয়েছে? দুইটা ভাগে। এই চিলমারিতে এসে দুইটা ভাগে ভাগ হয়েছে। এই যে দুইটা জিনিস মনে রাখবা, 1787 সালে ব্রহ্মপুত্র নদ চিলমারি, কোন জায়গা? চিলমারি থেকে কয়টা ভাগ হয়েছে? দুইটা ভাগ। কয়টা? দুইটা ভাগ। একটা হচ্ছে যমুনা, একটা ভাগের নাম হয়েছে যমুনা, আরেকটা ভাগের নাম হয়েছে কি? পুরাতন ব্রহ্মপুত্র। এইবার দেখো, পুরাতন ব্রহ্মপুত্র ময়মনসিংহ দিয়ে এদিকে এসে আসছিল, আর এই যে এখান দিয়ে যে কালনী, কোন নদী? কালনী নদী। কালনী নদী আর পুরাতন ব্রহ্মপুত্র একসাথে মিলিত হয়েছে। হওয়ার পরে কোথায় মিলিত হয়েছে? এটা হচ্ছে ভৈরব। কোথায়? ভৈরবে মিলিত হয়েছে। ভৈরবে মিলিত হওয়ার পরে নাম ধারণ করছে কি? মেঘনা। কি নদী নাম ধারণ করছে? মেঘনা। এই যে মেঘনা। তো বুঝতে প্রথম কি, এই যে এই ব্রহ্মপুত্র নদ, ব্রহ্মপুত্র নদ কত সালে? 1787 সালে দুইটা ভাগ হয়। 1787 সালে ভূমিকম্পের ফলে নদীর পথ, নদী কি? দুইটা ভাগ হয়ে গেছে। ভাগ হওয়ার পরে একটা নদী হচ্ছে ময়মনসিংহ দিয়ে ঢুকছে, সেটার নাম কি? পুরাতন ব্রহ্মপুত্র। নতুন আরেকটা যেটা হয়েছে ওইটার নাম কি হয়েছে? যমুনা। তো দুইটা ভাগ হয়ে গেছে। আর এই পুরাতন ব্রহ্মপুত্র আর এই কালনী নদী একসাথে মিলছে কোথায়? ভৈরবে। ভৈরবে মিলার পর এখান থেকে এই নদীটা আবার নতুন নাম ধারণ করছে, সেটার নাম কি? এই মেঘনা নদী। মেঘনা নদী আর এই যে এই দিক দিয়ে কিন্তু এই যে পদ্মা নদী চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ঢুকছে। এই পদ্মা নদী কোথায় এসে মিলিত হয়েছে? মেঘনা আর পদ্মা কোথায় মিলিত হয়েছে? চাঁদপুরে। কোথায়? চাঁদপুর। কুমিল্লার চাঁদপুরে মিলিত হয়েছে। চাঁদপুরে মিলিত হওয়ার পর আর আর এখান থেকে যে যমুনা নদী, এই যমুনা নদী এসে কোথায় মিলিত হয়েছে? যমুনা আর পদ্মা। এই যমুনা আর পদ্মা নদী কোথায় মিলিত হয়েছে? এই যে এটার মিলিত স্থান হচ্ছে রাজবাড়ির গোয়ালন্দঘাট। রাজবাড়ির গোয়ালন্দঘাট। গোয়ালন্দঘাটে এসে পদ্মা আর যমুনা দুইটা নদী মিলিত হয়েছে। এই যে, তো এবার দেখো, যমুনা পদ্মা এখানে মিলিত হয়েছে কোথায়? রাজবাড়ির গোয়ালন্দতে। মিলিত হওয়ার পরে আবার পদ্মা নামে সামনের দিকে গেছে। তারপরে এখান থেকে যে ভৈরব থেকে সৃষ্ট হওয়া মেঘনা নদী আর পদ্মা নদী একসাথে মিলিত হয়েছে কোথায়? চাঁদপুরে। কোথায়? চাঁদপুরে। আর এই চাঁদপুর থেকে আবার পদ্মার মেঘনার মিলিত রূপ, ওইটার নাম কি? ওইটার নাম হচ্ছে মেঘনা। আর এই মেঘনা নদী এভাবে কি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো মূলত এই যে এটাও কি? মেঘনা। এই যে মূলত হচ্ছে এটি তোমার বাংলাদেশের প্রধান নদীগুলো যেগুলো হচ্ছে বাংলাদেশে প্রবেশ করছে, বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা আর হচ্ছে ব্রহ্মপুত্র, এই চারটা হচ্ছে বাংলাদেশের প্রধান নদী। তো নদীগুলো কোন দিক দিয়ে প্রবেশ করেছে আর কোথায় মিলিত হয়েছে, তোমরা এই যে এইটা হচ্ছে যদি তোমরা মনে রাখতে পারো, তোমাদের আর কোনো সমস্যা থাকবে না নদ নদী নিয়ে। আর তোমরা হচ্ছে নোট করে নাও, তাড়াতাড়ি নোট করে নাও, আমি পরবর্তী টপিকের দিকে আগাবো। আচ্ছা, তোমরা নোট করতেছো তো? আচ্ছা, নোট করা। এবার চলো হচ্ছে আমরা
এই ছকে দেখাই দিই তোমাদেরকে। এই যে এই জিনিসটা এখান থেকে হচ্ছে কোনটা কোনটা পড়বা। পদ্মা নদী, পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়? হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। কোথায়? হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করছে? চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী। তারপরে মেঘনা, মেঘনা নদীর উৎপত্তি স্থল কোথায়? আসামের লুসাই পাহাড়ে। যে এই পদ্মা নদী, এটা খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার। মেঘনাও 3 স্টার, মানে প্রথম 3টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর যে হালদা নদী, এটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। পদ্মা, মেঘনা, হালদা। তারপর হচ্ছে এই যে তিস্তা, তিস্তা। আর বাকিগুলো হচ্ছে এক্সট্রা দিলাম, কিন্তু এইগুলো সবচেয়ে গুরুত্ব, বাকিগুলো পড়বা। কিন্তু এই 3টা খুব ভালো করে পড়তে হবে তোমাদের। মেঘনার উৎপত্তি স্থল কোথায়? আসামের লুসাই পাহাড়। মেঘনা নদীর উৎপত্তি স্থল আসামের লুসাই পাহাড়, প্রবেশ করেছে কোন জেলা দিয়ে? সিলেট জেলা দিয়ে। ব্রহ্মপুত্র অথবা যমুনা, যেটাই বলো, দুইটা একই নদী। প্রথমে হচ্ছে ব্রহ্মপুত্র, তারপরে নতুন নাম ধারণ করেছে, সেটার নাম কি? যমুনা। এটার উৎপত্তি স্থল কোথায়? হিমালয়ের পর্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবরের হ্রদতে। আর প্রবেশ করেছে কোন জেলা দিয়ে? কুড়িগ্রাম। তারপরে করতোয়া, সিকিম রাজ্যের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়েছে, প্রবেশ করেছে পঞ্চগড় দিয়ে। তারপরে সাঙ্গু, সাঙ্গু নদী কি? বান্দরবান দিয়ে হচ্ছে বাংলাদেশে প্রবেশ করেছে, উৎপত্তি কি? আরাকান। আর এটা কোন দেশ থেকে? মিয়ানমার থেকে। বাকিগুলো কিন্তু ভারত থেকে, মিয়ানমার থেকে এটা আসছে, মিয়ানমারের নদী। তারপর হচ্ছে হালদা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বাংলাদেশের একমাত্র নদী যেটা বাংলাদেশে উৎপত্তি হয়েছে এবং বাংলাদেশে শেষ হয়েছে। এই যে এই হালদা নদীর উৎপত্তি স্থল কোথায়? খাগড়াছড়ি জেলার, খাগড়াছড়ি জেলার বাদনাতলি পর্বত শৃঙ্গ থেকে। খাগড়াছড়ি জেলার বাদনাতলি পর্বত শৃঙ্গ থেকে হচ্ছে কি হালদা নদীর উৎপত্তি স্থল। আর যেহেতু এটা বাংলাদেশে উৎপত্তি হয়েছে আর বাংলাদেশে কি শেষ হয়ে গেছে, মানে শুরু বাংলাদেশ, শেষও বাংলাদেশে। শুরু এবং শেষ কোথায়? এই যে এই বিডি অথবা বাংলাদেশে। তারপরে আসো এই যে কর্ণফুলী, কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীতে কিন্তু তোমার বাঁধ দিয়ে হচ্ছে আমাদের বিদ্যুৎ তৈরি করা হয়। কাপ্তাই হ্রদ নামের নাম শুনছো তোমরা? এই কাপ্তাই হ্রদ কিন্তু কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে কাপ্তাই হ্রদ সৃষ্টি করা হয়েছে। কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়? ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়ে। আর প্রবেশ করেছে রাঙ্গামাটি দিয়ে। নাফ নদী, এটা কি মিয়ানমারের আরাকান পর্বত থেকে কক্সবাজার দিয়ে। আর এই যে এই তিস্তা নদী খুবই গুরুত্বপূর্ণ, উৎপত্তি স্থল কোথায়? ভারতের সিকিম হতে প্রবেশ করেছে নীলফামারী। ফেনী নদী, এটা কি উৎপত্তি স্থল? ভারতের ত্রিপুরা হতে প্রবেশ করেছে খাগড়াছড়ি। আর গোমতী, গোমতী নদীর উৎপত্তি স্থল কোথায়? ত্রিপুরার ডুমুর পাহাড় হতে প্রবেশ করেছে হচ্ছে কুমিল্লা দিয়ে। আরেকটা জিনিস মনে রাখবা, এই যে গোমতী নদী, গোমতী নদীকে কি বলা হয়? কুমিল্লা, কুমিল্লার দুঃখ, কুমিল্লার দুঃখ। মানে কি গোমতী নদী প্রতি বছর মনে করো তোমাদের হচ্ছে এই গোমতী নদীকে কেন কুমিল্লার দুঃখ বলা হয়, তোমরা কমেন্টে জানাও। এবার চলো আমরা পরবর্তী স্লাইডের দিকে যাই। পরবর্তী স্লাইডে হচ্ছে এই যে যেটা হচ্ছে আমি তোমাদেরকে মানচিত্রে দেখাইছি, পদ্মা, পদ্মা আর হচ্ছে যমুনা, দুইটার মিলিত স্থান কোথায়? রাজবাড়ী, গোয়ালন্দ। মিলিত হওয়ার পরে নতুন নাম কি? পদ্মা। পদ্মা আর মেঘনা দুইটা কোথায় মিলিত হয়েছে? এই যে মানচিত্রে দেখাইছি, কোথায় ছিল? চাঁদপুরে। আর চাঁদপুর হওয়ার পরে নতুন নাম কি? মেঘনা। তিস্তা আর ব্রহ্মপুত্র এটার মিলিত হয়েছে কোথায়? এই যে চিলমারিতে। কোথায়? চিলমারিতে, কুড়িগ্রামে। নতুন নাম কি ছিল? ব্রহ্মপুত্র। তোমরা যখন তোমরা পড়বা তখন হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে নোট করে রাখবা। নোট করে তোমরা হচ্ছে মানচিত্রে আবার পড়বা, আবার ভিডিওটা দেখবা প্রথম থেকে, মানচিত্রের ভিডিওটা আবার দেখবা। এই যে এইগুলা, এই 3টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই 3টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। বাকিগুলো গুরুত্বপূর্ণ, বাকিগুলো হচ্ছে জাস্ট একবার দুইবার দেখে নিবা, কিন্তু এই 3টা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই 3টা ভালো করে পড়বা বাসায়, আর বাকিগুলো বাসায় দেখে নিবা। তারপরে চলো এবার এই যে উপনদী ও শাখা নদী, উপনদী আর হচ্ছে শাখা নদী। এবার তোমাদেরকে একটা কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে কি উপনদী কোনটা আর হচ্ছে শাখা নদী কোনটা। আচ্ছা এবার চলো তোমাদের এই কনফিউশনটা আমরা দূর করে দিই। এই যে ধরো এটা হচ্ছে একটা কি নদী, এটা কি ধরো এটা হচ্ছে একটা নদী, এটা কি একটা নদী। এই নদীর ধরো এই নদী থেকে, ধরো এটা কি একটা নদী না, নদী থেকে যদি নতুন কোনো নদী সৃষ্টি হয়, নদী থেকে নতুন কোনো নদী সৃষ্টি হয়, ছোট ধরো বড় একটা নদী থেকে ছোট একটা নদী সৃষ্টি হয়েছে, এই যে সৃষ্টি হয়েছে, তো সেটা কি শাখা নদী। মানে হচ্ছে ধরো এটা নদী, এটা থেকে একটা নদী সৃষ্টি হয়েছে, তো সেই নদীর নাম কি হবে? শাখা নদী। আর ধরো এটা একটা নদী,
এই নদীতে আর অন্য একটা নদী এসে পতিত হয়েছে, অন্য একটা নদী, ভালো করে দেই, এই যে ধর হচ্ছে এই নদীতে অন্য একটা নদী এসে পড়ছে, অন্য একটা নদী আইসা মিলিত হয়েছে, তখন এই নদীর নাম কি হবে? উপনদী। আর যদি নিজ নদী থেকে যদি একটি শাখা সৃষ্টি হয় সেটা কি? শাখা নদী। তো আশা করি তোমাদের শাখা নদী আর উপনদীর মধ্যে কোনো এই সমস্যা থাকবে না। এবার চলো, বাংলাদেশের প্রধান প্রধান নদ নদীর শাখা নদী উপনদী থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে বিশ্ববিদ্যালয়ে। তো কি করবা তোমরা হচ্ছে এই যে প্রধান যে নদ নদীগুলো রয়েছে, প্রধান যে নদ নদী যেমন হচ্ছে পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র আর হচ্ছে যমুনা, বাংলাদেশের প্রধান 4টি নদী। এই যে পদ্মার শাখা নদী, পদ্মার শাখা নদী কোন কোনগুলো পড়বা আমি তাকে দিতেছি, যে গড়াই পড়বা, কুমার পড়বা, আড়িয়ালখা পড়বা, ইসামতি, মধুমতি, এই যে এটা পড়বা, ঠিক আছে। আর উপনদী এই যে পূর্ণপ্রভা, নাগর, পাগলা, তারপর হচ্ছে কুলিক, মহানন্দা। আর হচ্ছে মেঘনার কোনো কি নাই, মেঘনার কোনো শাখা নদী নাই, মেঘনার কোনো শাখা নদী নেই, কিন্তু মেঘনার উপনদী আছে। মেঘনার উপনদী থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে কি? তিতাস, তারপরে মনু, আর হচ্ছে এই তিতাস আর কি গোমতী, দুইটা হচ্ছে মেঘনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনদী। এবার চলো ব্রহ্মপুত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী যেটা, সেটা কি? উপনদী কি? এই ব্রহ্মপুত্র নদের শাখা নদী হচ্ছে মেঘনা আর শীতলক্ষ্যা, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। এই যে এটা মনে রাখবা, ব্রহ্মপুত্রের শাখা নদী শীতলক্ষ্যা, এটা কিন্তু প্রচুর প্রশ্নতে আসে। তারপর উপনদী কি? ধরলা আর তিস্তা। আর যমুনার শাখা নদী কোনটা? এই ধলেশ্বরী, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়বা। আর শাখা নদী হচ্ছে এই উপনদী হচ্ছে আত্রাই অথবা করতোয়া। তো তোমরা যেগুলো হচ্ছে আমি দাগাই দিছি এগুলো হচ্ছে তোমরা বাসাতে ভালো করে পড়বা, আর বাকিগুলো হচ্ছে দেখে নিবা, বাকিগুলো সবগুলো আসবে না। এই যে ইম্পর্টেন্ট যেগুলো এগুলো হচ্ছে আমি দাগাই দিছি, এগুলো থেকে প্রত্যেক বছর আসে প্রশ্ন। এবার চলো আমরা পরবর্তী স্লাইড যাই। সেম তারপর আরো কয়েকটা উপনদী শাখা নদী রয়েছে, যেমন হচ্ছে এই যে কর্ণফুলীর উপনদী কোনটা? যে হালদা, এই যে হালদা, এটা খুবই ইম্পর্টেন্ট। কর্ণফুলীর উপনদী হচ্ছে হালদা, এগুলা জাস্ট হচ্ছে দেখে নিবে, এগুলো বেশি একটা আসে না। এই মহানন্দার সবগুলো উপনদী পড়বা, আর মহানন্দার কোন কি নাই? শাখা নদী নাই, কিন্তু উপনদীগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো পড়বা, ঠিক আছে। আর ধলেশ্বরীর একটা মাত্র শাখা নদী, সেটা কি? বুড়িগঙ্গা, এটা এটা ভালো মনে রাখবা। আর ভৈরবের শাখা নদী কি? কপোতাক্ষ অথবা পশুর, এই দুইটা, এগুলো পড়ার দরকার নেই। এখান থেকে জাস্ট কর্ণফুলী আর হচ্ছে মহানন্দা, এই দুইটা নদীর এই উপনদীগুলো হচ্ছে পড়বা, বাকিগুলো থেকে প্রশ্ন আসে না, তোমরা জাস্ট একবার বাকিগুলো দেখে নিবা বাসাতে। এইবার চলো আমরা হচ্ছে নদী গবেষণা ইনস্টিটিউট নিয়ে হচ্ছে আলোচনা করি। নদী গবেষণা ইনস্টিটিউট এইটা হচ্ছে কারা? এটা হচ্ছে বাংলাদেশে একটি প্রতিষ্ঠান রয়েছে যারা কি নদী নিয়ে হচ্ছে তোমার গবেষণা করে। প্রত্যেক বছর নদীর এই যে ভাঙ্গনের শিকার, কতজন মানুষ নদী ভাঙ্গনের শিকার হয়, তারপর হচ্ছে বন্যা, তারপর হচ্ছে নদী যখন শুকিয়ে যায়, এইসব জিনিস নিয়ে হচ্ছে রিসার্চ যারা করে, তাদের কি একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, সেটার নাম কি? নদী গবেষণা ইনস্টিটিউট। এখান থেকে কি পড়বা? এখান থেকে জাস্ট পড়বা 1966 সালে প্রতিষ্ঠিত হয়। কত সালে? নদী গবেষণা ইনস্টিটিউট এই যে 1977 সালে। কত সালে? 1977 সালে হচ্ছে নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। তারপরে বাকিগুলো হচ্ছে তোমরা জাস্ট এইভাবে পড়ে নিবা, বাকিগুলো থেকে আসবে না। আরেকটা জিনিস পড়বা, সেটা কি? 1989 সালে এটি ঢাকা থেকে ফরিদপুরের বাঙ্গায় স্থানান্তর করা হয়। প্রশ্ন দুইটা আসতে পারে, একটা হচ্ছে কি এই প্রতিষ্ঠিত হয় কবে? 1977 সালে, আর হচ্ছে এটি ঢাকা থেকে ফরিদপুরে তোমার স্থানান্তরিত করা হয় কবে? সেটি কবে? 1989 সাল। বাকিগুলো জাস্ট তোমরা এমনি পড়বা, এইগুলা তোমাদের বোঝার জন্য হচ্ছে আমি এক্সট্রা একটু ইনফরমেশন অ্যাড করে দিছি। এবার ধরো বাংলাদেশের বিভিন্ন নদ নদী সম্পর্কিত তথ্য, এই যে এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই টপিকগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই টপিকগুলো কিন্তু তোমাদেরকে, যে আমি যেগুলো দাগাই দিব, তোমাদেরকে দাগাইয়া দেওয়ার পর হচ্ছে পিডিএফ দিয়ে দিব, পিডিএফ থেকে তোমরা ভালো করে পড়তে হবে। এই টপিকের বাইরে থেকে আর কোনো প্রশ্ন আসবে না। নদী থেকে যদি প্রশ্ন আসে অবশ্যই কি এই যে এই সম্পর্কিত তথ্য যে দিছি আমি, বাংলাদেশের বিভিন্ন নদ নদী সম্পর্কিত তথ্য, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। তো এবার চলো আমরা শুরু করে দিই। তো প্রথমে আমি বলি বাংলাদেশের মোট নদী, আন্তর্জাতিক নদী, মোট কি নদী? আন্তর্জাতিক, এই যে এই আন্তঃসীমান্ত অথবা কি আন্তর্জাতিক, আন্তঃসীমান্ত বা আন্তর্জাতিক মানে কি?
একটা নদী যেটি হচ্ছে কি এক দেশে না একাধিক দেশে দিয়ে প্রবাহিত হয়েছে, এক বা একাধিক দেশে মানে একের অধিক দেশ দিয়ে যে নদীটা প্রবাহিত হয়েছে সেটার নাম কি আন্তঃসীমান্ত নদী অথবা আন্তর্জাতিক নদী। তো বাংলাদেশে আন্তর্জাতিক নদীর সংখ্যা কতটি? 57টি। মোট কয়টি? 57টি। মোট হয়েছে 57টি। তার মধ্য থেকে 54টি কোন দেশ থেকে, কোন দেশের সাথে? ভারত থেকে। কোন দেশের সাথে? ভারতের। আর বাকি রয়েছে কয়টা? বাকি রয়েছে 3টা। বাকি 3টা কিসের সাথে? মিয়ানমার। কি? মিয়ানমার। তো দেখো বাংলাদেশে আন্তর্জাতিক নদী হচ্ছে 57টি, ভারতের সাথে 54 এবং মিয়ানমারের সাথে 3টি। এটা থেকে প্রশ্ন, প্রচুর প্রশ্ন আসে, এটা ভালো করে পড়বে। যে এখানে এটি লেখা, এই যে মোট 57টি, ভারত এই যে ভারতের সাথে কয়টি? 54টি, আর বাকি 3টি হচ্ছে কি মিয়ানমারের সাথে। এবার চলো প্রথম প্রশ্ন আছে হচ্ছে নদী সম্পর্কিত বিদ্যাকে কি বলে? এই যে ফটোমোলজি। ফটোমোলজি কি বলে? নদী সম্পর্কিত বিদ্যা। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু তোমরা পড়বা। আর বাংলাদেশের ক্ষুদ্রতম নদী, বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর নাম কি? এই গোবরা। গোবরা নদী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট নদী, সবচেয়ে ক্ষুদ্রতম নদী। তারপরে বাংলাদেশের কোন নদীতে জোয়ার ভাটা হয় না? মানে জোয়ার ভাটা কোন নদীতে হয় না? বাংলাদেশের গোমতী নদীতে। কোন নদীতে? গোমতী নদীতে। আর গোমতী নদীকে কি বলা হয়? কুমিল্লার দুঃখ। কুমিল্লার দুঃখ। এই যে যেগুলো দাগাই দিতেছি সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বাকল্যান্ড বাঁধ। বাকল্যান্ড বাঁধ এটা হচ্ছে 2020-22 সালে এই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। বাকল্যান্ড বাঁধ কোথায়? বুড়িগঙ্গায়। কোন নদীতে? ঢাকার বুড়িগঙ্গা নদীতে হচ্ছে কি বাকল্যান্ড বাঁধ অবস্থিত। বাকল্যান্ড বাঁধ নির্মাণ করা হয় কত সালে? 1864। এটা তত বেশি ইম্পর্টেন্ট না। ভারত বাংলাদেশকে বিভক্তকারী নদী, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ। ভারত বাংলাদেশকে বিভক্তকারী নদীর নাম কি? হারিয়াভাঙ্গা। কি? হারিয়াভাঙ্গা। বাংলাদেশের কোন জেলার নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে? এই যে ফেনী। তোমরা ফেনী, কুমিল্লা জেলার দেখবা একটা ফেনী আছে, ফেনী জেলা। কি জেলা? ফেনী জেলা। এই ফেনী জেলার নামে একটি নদী রয়েছে ওইখানে। ভারতের ত্রিপুরা থেকে একটা নদী বাংলাদেশে প্রবেশ করেছে, যার নাম কি? ফেনী নদী। সেই ফেনী নদীর নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয়েছে ফেনী। এবার চলো পরবর্তী প্রশ্ন দেখি। বাংলাদেশের কোন নদীর নামকরণ করা হয় একজন ব্যক্তির নাম অনুসারে? রূপসা নদী। এগুলো তোমরা জাস্ট একবার ভালো করে করে পড়বা। এগুলো দেখবে বারবার যদি তোমরা প্রত্যেক দিন রেগুলার একবার একবার করে স্লাইডটা গুলা দেখবা, প্রশ্নগুলো হচ্ছে দেখবা। তোমার মুখস্থ করার কোনো দরকার নেই। তুমি যখন কন্টিনিউয়াসলি ডেইলি প্রত্যেক দিন বারবার হচ্ছে জিনিসগুলো হচ্ছে দেখবা, তোমার দেখবে এক সপ্তাহ দেখার পরে তোমার জিনিসগুলো এমনিতেই মুখস্থ হয়ে গেছে, তোমার মুখস্থ করার কোনো দরকার নাই। ঠিক আছে? এবার চলো নদী শিখস্তি আর নদী পয়স্তি দুইটা জিনিস। নদী শিখস্তি, শিখস্তি মানে কি? এই যে এখানে একটু দেখাই, শিখস্তি, নদী শিখস্তি। নদী শিখস্তি, শিখস্তি মানে যারা শিকার। কি মানে? যারা হচ্ছে নদী শিখস্তি মানে কি? যারা নদী ভাঙ্গার শিকার। ধর হচ্ছে পদ্মা নদীতে কিন্তু প্রত্যেক বছর প্রচুর পরিমাণে নদী ভাঙ্গনের শিকার হয় পদ্মার পাড়ের মানুষ। তো তারা কি? পদ্মার পাড়ের মানুষকে নদী শিখস্তি। আর নদী পয়স্তি। এবার চলো নদী পয়স্তি। পয়স্তি, নদী পয়স্তি কারা? নদী পয়স্তি হচ্ছে মানে যারা নতুন পাইছে, যে পয় থেকে কি পাইছে, যারা নতুন করে ধরো এখানে লিখে দিলাম পাইছে, যারা নদীতে চর জাগার ফলে নতুন করে মাঠ পাইছে বা জমি পাইছে চাষাবাদে, তাদেরকে কি বলা হয়? নদী পয়স্তি। এইটাই দুইটা জিনিস। আর এই যে প্রথম যেগুলো আছে এগুলো হচ্ছে ভালো করে পড়বা। তারপরে আরো আছে, এই যে এগুলো দেখাচ্ছি তোমাদের। বাংলাদেশের অধিকাংশ নদীর উৎপত্তি কোথায়? এই যে উৎপত্তি হচ্ছে ভারতে। কোথায়? ভারতে। চলন বিলের মধ্যে দিয়ে, যে এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি দাগাই দিচ্ছি, তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিবে লাস্টে কোনগুলো হচ্ছে আমি দাগাই দিচ্ছি। সেই নদীর নাম কি? আত্রাই। চলন বিল, বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম কি? চলন বিল। চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম আত্রাই। ঠিক আছে? 3 বিঘা করিডোর অবস্থিত তিস্তা নদীর তীরে। এটা হচ্ছে পড়ে নিবা জাস্ট, এত বেশি ইম্পর্টেন্ট না। দক্ষিণ তালপট্টি দ্বীপ, এটা তোমরা হচ্ছে জাস্ট পড়ে নিবা। আমি হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদেরকে দাগাইছি। আচ্ছা, এই 16 নম্বর প্রশ্নটা, ভারত থেকে বাংলাদেশের প্রবেশকারী নদী কয়টি? 54টি। এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে এই যে এই প্রশ্নটা, বাংলাদেশ থেকে ভারতের প্রবেশকারী একমাত্র নদী, মানে আমরা কি জানি ভারত থেকে বাংলাদেশে কয়টি নদী আসছে? 54টি।
কিন্তু বাংলাদেশ থেকেও কিন্তু কি একটি নদী ভারতে গেছে। কয়টি নদী? একটি নদী, সেটার নাম কি? কুলিক। সে নদীর নাম কি? কুলিক। এই কুলিক নদী হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে গেছে, আর বাকি 54টা নদী হচ্ছে ভারত থেকে বাংলাদেশে আসছে। তো এই যে এই কুলিক নদী, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পড়বা। মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে কয়টি নদী? মায়ানমার থেকে হচ্ছে এই যে 3টি নদী, নাম কি? নাফ, মাতামুহুরি আর হচ্ছে সাঙ্গু। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্নই তোমাদের স্লাইডে রাখছি, তোমাদের যাতে এক্সট্রা পড়া পড়তে না হয়, কিন্তু তার মধ্যে আরো বেশি ইম্পর্টেন্ট যেগুলো থেকে আসবে প্রশ্ন প্রত্যেক বছর, সেগুলো হচ্ছে তোমাদেরকে আরো এক্সট্রা করে আমি দাগাই দিতেছি। এবার চলো, এই মায়ানমার ও বাংলাদেশকে বিভক্ত করছে কোন নদী? এই যে এই নাফ নদী, ঠিক আছে? মায়ানমার ও বাংলাদেশ দুইটা দেশকে বিভক্ত করছে নাফ নদী। আর সুন্দরবনের বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণ করছে হারিয়াবাঙ্গা। দুইটা জিনিস মনে রাখবা, ভারত বাংলাদেশ হলে হারিয়াবাঙ্গা নদী, আর মায়ানমার ও বাংলাদেশ হলে কি? নাফ নদী। এই জিনিসটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, যে স্ক্রিনশট নিছ, তো এবার চলো হচ্ছে আমরা পরবর্তী স্লাইডের দিকে যাই। এবার চলো, নাফ নদীর দৈর্ঘ্য, যে নাফ নদীর দৈর্ঘ্য, এটা এই জিনিসটা মনে হবে কত কিলোমিটার? 64 কিলোমিটার। নাফ নদীর দৈর্ঘ্য হচ্ছে 64 কিলোমিটার। জাস্ট এটা মনে রাখবা। এই যে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় কি? হালদা নদীকে। এই হালদা নদীর উৎপত্তি কোথায়? হালদা নদীর উৎপত্তি হচ্ছে বাংলাদেশের খাগড়াছড়ির বদনাতলী পাহাড় থেকে। কোথায়? খাগড়াছড়ির বদনাতলী পাহাড় থেকে। আর এই হালদা নদী বাংলাদেশের একমাত্র কি? প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। প্রাকৃতিক মৎস্য প্রজনন মানে কি? সেখানে প্রাকৃতিক ভাবে কি মাছ ডিম পারে এবং সেখান থেকে কি বাচ্চা ফোটায় মাছ, যার কারণে এই হালদা নদীকে বলা হয় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 স্টার দিয়ে দিলাম। এটা 3 স্টার দিয়ে দিলাম তোমাদেরকে। বাংলাদেশ ও ভারত মিয়ানমারকে পৃথককারী নদী হচ্ছে নাফ নদী, এটা তো পড়ছো। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? নাফ নদীর তীরে। যে এখানে লেখাই আছে টেকনাফ, এই যে দেখো, এই যে টেকনাফ। নাফ মানে কি? টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? নাফ নদীর তীরে। তারপরে এই যে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? ফরিদপুরের কোথায়? হারোকান্দি। তোমরা জাস্ট ফরিদপুর মনে রাখবা, একটা ঢাকা দিলাম। ইম্পর্টেন্ট প্রশ্ন। চট্টগ্রাম সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? চট্টগ্রাম সমুদ্র বন্দর কর্ণফুলী নদীর তীরে। কোন নদীর তীরে চট্টগ্রাম সমুদ্র বন্দর? জানাও। কর্ণফুলী নদীর তীরে। বাংলাদেশের প্রধান নদী বন্দর নারায়ণগঞ্জ, এটা জাস্ট একবার পড়ে নিবা। এই যে এইটা খুবই ইম্পর্টেন্ট, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায়? কোন নদীর তীরে? কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কর্ণফুলী নদীর তীরে। কোন নদীর তীরে? কর্ণফুলী। বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী কোনটা? কর্ণফুলী। উত্তরাঞ্চলের লাইফলাইন, উত্তরাঞ্চল কোনগুলো? উত্তরাঞ্চল হচ্ছে তোমাদেরকে তো মানচিত্রে দেখাইছিলাম, এই যে উপরে হচ্ছে উত্তর, এই পাশে হচ্ছে কি পূর্ব, এই পাশে হচ্ছে পশ্চিম, এই পাশে হচ্ছে দক্ষিণ, এই পাশে কি দক্ষিণ। তো উত্তরাঞ্চল কোনটা? এই যে এটা। বাংলাদেশের এই দিক দিয়ে কি কোন অঞ্চল পড়ে? রাজশাহী আর হচ্ছে কি কোন বিভাগ? রংপুর বিভাগ। রাজশাহী আর হচ্ছে রংপুর। রাজশাহী আর হচ্ছে রংপুর। তো উত্তরাঞ্চলের লাইফলাইন বলা হয় কোন নদীকে? তিস্তা নদীকে। এই যে কোনগুলা ইম্পর্টেন্ট ইয়ে দিয়ে দিছি, তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, স্ক্রিনশট নিছো? এই যে তারপরে এবার চলো পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে তোমাদের কিন্তু দেখছো মানে নদী সম্পর্কিত, যাতে তোমাদের একটা প্রশ্ন যাতে বাদ না পারে, যত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সবগুলো হচ্ছে আমি এই যে এখানে স্লাইডে নিয়ে আসছি। তোমরা এই স্লাইডটা পড়ার পরে তোমাদেরকে নদী সম্পর্কিত তথ্যের জন্য আর কোনো কিচ্ছু পড়বে না, তোমরা আর কিচ্ছু পড়বে না। যদি এক্সট্রা পড়ো এক্সট্রা বার্ডেন হয়, কিন্তু মেন যেগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলোতে আসে, পরীক্ষাতে আসে, সেগুলো হচ্ছে আমি তুলে নিয়ে আসছি। এবার দেখো, গঙ্গা নদী কয়টি দেশ দিয়ে প্রবাহিত হয়?
গঙ্গা নদী। এই যে এই গঙ্গা, গঙ্গা নদী বাংলাদেশের নাম কি? এই গঙ্গার নাম বাংলাদেশে কি? কমেন্টে জানাও, দ্রুত জানাও। গঙ্গা নদীর নাম বাংলাদেশে কি? দ্রুত কমেন্টে জানাও, দ্রুত। গঙ্গার নাম বাংলাদেশে হচ্ছে পদ্মা। কি? পদ্মা। কয়টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? 4টি দেশের মধ্যে। কয়টি? 4টি দেশের মধ্যে দিয়ে এই গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। এই যে গঙ্গা নদীর একমাত্র উপনদীর নাম হচ্ছে মহানন্দা। গঙ্গা অথবা পদ্মা, অথবা কি পদ্মা। ভারতে হচ্ছে গঙ্গা, বাংলাদেশে কি? পদ্মা। ভারতে গঙ্গা, বাংলাদেশে পদ্মা। এই পদ্মা নদীর উপনদী কি? একমাত্র উপনদী হচ্ছে মহানন্দা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, দেখাই দিলাম। বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী, এই যে আন্তর্জাতিক নদী কোনটা? যেটা হচ্ছে একাধিক দেশে থাকে, একাধিক দেশে থাকে। যেমন হচ্ছে কি পদ্মা নদী কয়টি দেশে? পদ্মা নদী, এই যে আমাদের যে পদ্মা নদী তোমরা চিনো, সে পদ্মা নদী হচ্ছে 4টি দেশ। কয়টি দেশে? 4টি দেশ ঘুরে আসছে। কয়টি দেশ? 4টি দেশ। 4টি দেশ ঘুরে আসছে, যার কারণে পদ্মাকে কি বলা হয়? বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী। তারপরে হচ্ছে তোমরা পড়বা পদ্মা যমুনার সাথে মিলিত হয়েছে কোথায়? গোয়ালন্দ রাজবাড়ী। গোয়ালন্দ রাজবাড়িতে। এটা তো তোমাদেরকে দেখাইছি, পদ্মা নদীর মোহনার সাথে মিলিত হয়েছে চাঁদপুরে, এটা দরকার নেই। তারপরে হচ্ছে এই যে বাংলাদেশের বৃহত্তম নদী নাম কি? মেঘনা। বাংলাদেশের দীর্ঘতম নদী মেঘনা, বাংলাদেশের গভীরতম নদী মেঘনা। এবার দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস আমি বলি। বাংলাদেশের বৃহত্তম নদী, বাংলাদেশের কি বৃহত্তম নদী, মানে প্রত্যেক বছর কিন্তু বাংলাদেশের বৃহত্তম নদী চেঞ্জ হয়। এটা তোমরা মানে হাস্যকর হলেও বাস্তব যে হচ্ছে, আচ্ছা নদীর আয়তন, এই যে নদীর বৃহত্তম নদী কিসের মাধ্যমে নির্ণয় করা হয়? আয়তনের মাধ্যমে অথবা দৈর্ঘ্যের মাধ্যমে। তারপর হচ্ছে দীর্ঘতম নদী, মানে নদী কতটুকু লম্বা, সেটা কি? এক নদীর তো আয়তন বা কতটুকু লম্বা এটা তো প্রত্যেক বছর কমে না, কিন্তু বাংলাদেশ হচ্ছে আমার এক আজব দেশ, যে দেশ হচ্ছে কি প্রত্যেক বছর দীর্ঘতম নদী আর হচ্ছে বৃহত্তম নদী পরিবর্তন হয়। একবার হয় মেঘনা, একবার হয় পদ্মা, আরেকবার হয় ইছামতি। মানে কি বাংলাদেশে যারা হচ্ছে তোমাদের এই নদী কমিশনে আছে, ধরো যারা নদী কমিশনে যারা চাকরি করে, তাদের তো মানে প্রত্যেক বছর নতুন দায়িত্বে যারা আসে, আসার পরে কি করে? তাদের আসার পরে প্রথম কাজ হচ্ছে কি বৃহত্তম নদী আর দীর্ঘতম নদী কোনটা এটা চেঞ্জ করা। কারণ তাদের কাজ কি? তারা কি করবে? তারা আসার পরে তাদের কাজ করতে হবে। তাদের তো নদী তার কোনো কাজ করার মতো নাই, তার জন্য তারা কি করে? এই বৃহত্তম নদীকে চেঞ্জ করে। এই জন্য বাংলাদেশের ক্ষুদ্রতম নদী, বৃহত্তম নদী, এইগুলো হচ্ছে আমরা তোমাদেরকে সবার শেষে সাম্প্রতিক তথ্যতে দিব। এক্সাক্ট তথ্যটা এখানে কি মেঘনা যে, এটা কিন্তু এক্সাক্ট তথ্য না, কারণ প্রতি বছর চেঞ্জ হয়। এই কিছুদিন পর হচ্ছে আবার বাংলাদেশ নদী কমিশন থেকে একটা রিপোর্ট দিবে, সেখানে দেখা যাবে কি বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে পদ্মা। কি দেখা যাবে? পদ্মা। যার কারণে আমরা হচ্ছে সর্বশেষ রিপোর্ট, পরীক্ষার আগে সর্বশেষ একটা রিপোর্ট দিব তোমাদেরকে, যেটার মধ্যে হচ্ছে বাংলাদেশের বৃহত্তম নদ নদীতে থাকবে, যেটা হচ্ছে তোমাদেরকে সাম্প্রতিকের বুলেটিনটা দেব, ওইটাতে হচ্ছে থাকবে। ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা হচ্ছে এই কনফিউশন করবে, সৃষ্টি করবে না এই জিনিসের। তারপরে যে এখানে দেখো আরেকটা প্রশ্ন, বরাক ও সুরমা নদীর সম্মিলিত প্রবাহিতার নাম মেঘনা। এই যে বরাক নদী, বরাক ও সুরমা, বরাক ও সুরমা, সরি এখানে সুরমা হবে না, বরাক ও তুই ভাই হবে। কি? তুই ভাই, তুই ভাই। বরাক ও তুই ভাই নদীর সম্মিলিত নাম কি? মেঘনা। এটা কিন্তু তোমাদেরকে ওই সময় আমি ম্যাপে দেখাইছি। নিজুম দ্বীপ কোথায় অবস্থিত? মেঘনা নদীতে। নিজুম দ্বীপ মেঘনা নদীতে। এই যে এই জিনিসটা মনে রাখবা। ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছে কোন নদী? যমুনা নদী। ভূমিকম্পের ফলে যমুনা নদী। এইবার চলো, এই যে সবচেয়ে বেশি চরের সংখ্যা, মানে নদীতে চর, চর তো বুঝো, ধরে যে নদীর মধ্যে যখন হচ্ছে আলাদা করে দ্বীপ, এই দ্বীপ হয় বা নদীর মধ্যে আলাদা করে মাটির জায়গা থাকে, তখন সেটা কি বলে? চর। সবচেয়ে বেশি চর আছে বাংলাদেশের কোন নদীতে? সবচেয়ে বেশি চর বাংলাদেশের কোন নদীতে বলো? এই যে এই যমুনা নদীতে চর। সবচেয়ে বেশি চর কোথায়? যমুনা নদীতে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা, যমুনা নদীতে। এবার চলো হচ্ছে আমরা নদ নদীর পুরাতন নামগুলো পড়বো। কি? নদ নদীর পুরাতন নাম। তো নদ নদীর পুরাতন নাম কি? যে ব্রহ্মপুত্র নদের পুরাতন নাম কি? লোহিত। কি? লোহিত। কোন কোন নামগুলো পড়তে হবে আমি তোমাদেরকে দাগাই দিতেছি, সবগুলো পড়ার দরকার নেই। যমুনা নদীর পূর্ব নাম জোনাই, মানে এই যে এটা দেখো কিভাবে মনে রাখবা। এই যে যমুনা,
এই যে যমুনা, জুনাই, জ জ দুইটাতে জ আছে, তো জুনাই কি যমুনা নদীর পূর্ব নাম। পদ্মা নদীর আরেক নাম কি কীর্তিনাশা। এই যে পদ্মা নদীর আরেক নাম হচ্ছে কীর্তিনাশা, প্রাচীন নাম হচ্ছে কি নলিনী। এবার দেখো পদ্মা নদীর আরেক নাম কিভাবে মনে রাখবা, এটা মনে রাখার টেকনিক হচ্ছে এই যে পদ্মা নদী বা আচ্ছা বলো বাংলাদেশের সবচেয়ে বেশি নদী ভাঙ্গন কোন নদীতে হয়, পদ্মা নদীতে। তো পদ্মা নদীতে যেহেতু সবচেয়ে বেশি নদী ভাঙ্গন হয়, যার কারণে পদ্মাকে কি বলা হয় কীর্তিনাশা, মানে তার কীর্তি বা তার কর্মের মানে এত বেশি নাশ করে, যার কারণে পদ্মা নদীর আরেক নাম কি কীর্তিনাশা। আর প্রাচীন নাম হচ্ছে নলিনী, প্রাচীন নাম কি নলিনী। এই জিনিসটা ইয়া করে রাখবা, এগুলো হচ্ছে নোট করে রাখো এখান থেকে। আর বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম হচ্ছে দোলাই খাল। এইটা এই যে এই টপিকগুলো হচ্ছে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, সবাই তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে রাখো এবং বলো হচ্ছে ডান। তারপর হচ্ছে আমি পরবর্তী স্লাইডে যাব। আচ্ছা ইয়ে করছো, এই যে এখানে আরেকটা এই যে লাস্টেরটা পড়বে, কৃত্রিম হ্রদ তৈরি করেছে কি কর্ণফুলী। যেইগুলো তোমাদেরকে দাগিয়ে দিতেছি সেইগুলো খুব ভালো করে পড়বে। এইবার চলো তোমাদেরকে বাঁধ, বাংলাদেশের বা বাংলাদেশে কি নদীমাতৃক দেশ, আর বাংলাদেশে যে বাঁধ সৃষ্টি করে সবচেয়ে বেশি বাঁধ দিচ্ছে কারা, একটা যে ভারতের বাংলাদেশ থেকে, ভারত থেকে বাংলাদেশে কয়টা নদী আসছে, 54টা নদী, 54টা নদী না, ভারত থেকে 54টা নদী আসছে এবং 54টা নদীতে কি ভারত এই বাদ দিছে। আমাদের দাদা ভাইরা কি করছে 54টা নদীতেই বাদ দিছে, একটা নদী বাদ রাখছে না, তারা প্রত্যেকটা নদীতে হচ্ছে কি বাদ দিছে। তো এবার চলো সবগুলো বাদ আমার দরকার নেই, 54টা বাদ আমাদের দরকার নেই, আমরা জাস্ট যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বাদ, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সেই বাদগুলো সম্পর্কে জানবো। প্রথমে পড়বো হচ্ছে ফারাক্কা বাঁধ। ফারাক্কা বাঁধ কোথায়, গঙ্গা নদীর উপর। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর, বাকিগুলো পড়ার কিচ্ছু দরকার নেই, জাস্ট এটা বলো ফারাক্কা বাঁধ হচ্ছে গঙ্গা নদীর উপর, ঠিক আছে। আর এই বাঁধ চালু করা হয় কবে, 1975 সালে। কবে, 1975 সালে। যে যেগুলো হলুদ কালার করে দিছি এইগুলো জাস্ট পড়ো। ফারাক্কা বাঁধ কোন নদীর উপর, গঙ্গা নদীর উপর। গঙ্গা নদীর আরেক নাম কি বলো, গঙ্গা নদীর আরেক নাম হচ্ছে পদ্মা। গঙ্গা নদীর আরেক নাম পদ্মা। আর ফারাক্কা দিবস, ফারাক্কা দিবস পালিত হয় কবে, এই যে 16 মে। কবে, 16 মে, 16 মে। প্রতি বৎসর 16 তারিখের, মে মাসের 16 তারিখ হচ্ছে কি ফারাক্কা দিবস পালন করা হয়। আর এই ফারাক্কা বাদ করার কারণে আমাদের একজন বিখ্যাত নেতা, নাম কি মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী ফারাক্কা বাঁধকে ভেঙে দেওয়ার জন্য কি করেছিল, লং মার্চ। যেমন হচ্ছে তোমরা জুলাইয়ে যখন দেখেছো লং মার্চ করা ঘোষণা করেছিল, 5ই আগস্ট লং মার্চ ঢাকার দিকে। এই মাওলানা ভাসানীও কিন্তু ঠিক এই ফারাক্কা বাঁধকে ভেঙে ফেলার জন্য লং মার্চ ঘোষণা করেছিল কবে, 16 মে। কবে, 16 মে। যার কারণে 16 মে কে বলা হয় ফারাক্কা দিবস, এই লং মার্চ করার কারণে। এখান থেকে জাস্ট এই তথ্যগুলো পড়বা, বাকিগুলো কোনো দরকার নাই, জাস্ট এই যেগুলো হচ্ছে আমি হলুদ কালার দিয়ে হাইলাইট করে দিছি সেইগুলো জাস্ট পড়বা, ঠিক আছে। এবার হচ্ছে টিপাই মুখ বাঁধ। টিপাই মুখ বাঁধ থেকে জাস্ট একটা জিনিস পড়বা, টিপাই মুখ বাঁধ কোথায়, এই যে বরাক নদীর উপরে। বাকিগুলো জাস্ট তোমরা এমনিতেই একবার পড়ে নিবা, বাকিগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, তোমরা জাস্ট এই যেটা হাইলাইট করে দিয়ে আছে ওইটা পড়বা। টিপাই মুখ বাঁধ কোথায়, বরাক নদীর উপর। এবার পরবর্তী যে তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ খুবই গুরুত্বপূর্ণ। তিস্তা ব্যারেজ মানে কি, ব্যারেজ মানে ব্যারেজ অথবা সেচ প্রকল্প। ব্যারেজ কি বলা হয়, সেচ বলা হয়। তিস্তা ব্যারেজ, তিস্তা সেচ মানে তিস্তা নদীর উপরে এই যে সেচের প্রকল্পটা, এই যে তিস্তা সেচ প্রকল্প হলো বাংলাদেশের দেশের বৃহত্তম কি, এই যে দেশের বৃহত্তম সেচ প্রকল্প। তিস্তা ব্যারেজ কি দেশের বৃহত্তম সেচ প্রকল্প, এই জিনিসটা জাস্ট পড়বা, বাকিগুলো তোমরা একদম পড়ে নেবে, বাকিগুলো দরকার নেই। তিস্তা কি, তিস্তা ব্যারেজ কি একটি সেচ প্রকল্প, বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প। এবার চলো জিকে প্রকল্প। এই যে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জিকে প্রকল্প। জিকে প্রকল্প কি পড়বা, এই যে
জিকে প্রকল্প থেকে জাস্ট একটা জিনিস, অন্যতম বৃহত্তর সেচ প্রকল্প। জিকে প্রকল্পের থেকে আসবে, এটা কি প্রকল্প মানে কি সেচ প্রকল্প, পানি আটকে সেচ প্রকল্প, ঠিক আছে, সেচ প্রকল্প। জিকে প্রকল্প মানে কি তোমার হচ্ছে সেচ প্রকল্প, আর বাকিগুলো দরকার নেই, বাকিগুলো হচ্ছে তোমাদেরকে বোঝার জন্য, জাস্ট একবার করে তোমরা পড়বা, একবার করে যত বেশি তোমরা পড়বা, রিডিং করবা, রিডিং করলে দেখবা তোমাদের হচ্ছে আইডিয়া বাড়বে, তোমার জিকে সম্পর্কে যত বেশি আইডিয়া বাড়বে তোমরা তত ভালো করবে। জীবন্ত সত্তা, এইবার চলো জীবন্ত সত্তা কি। জীবন্ত সত্তা হচ্ছে, ধরো বাংলাদেশের একমাত্র মৃতপ্রায় নদী, নাম কি তুরাগ। এই তুরাগ নদী হচ্ছে মানে একবারে শুকিয়ে যাইতেছিল, কি তুরাগ নদী, সোজা করে লিখে দেই, তুরাগ নদী, বাংলাদেশের তুরাগ নদী, এটা কি প্রায় মৃতপ্রায় নদী ছিল, কি মৃতপ্রায় নদী। বাংলাদেশের তুরাগ নদী হচ্ছে মৃতপ্রায় নদী, যার কারণে এই নদীকে তো বাঁচাতে হবে, নদী তো মারা যাচ্ছে, নদীর পানি শুকিয়ে যেতেছে, তো নদীকে বাঁচানোর জন্য এই যে 2019 সালে, কত সালে, 2019 সালে বাংলাদেশের এই যে হাইকোর্ট কি তুরাগ নদীকে জীবন্ত সত্তা মানে বাংলাদেশের প্রথম নদী হিসেবে, কি হিসেবে, প্রথম নদী হিসেবে জীবন্ত সত্তার মর্যাদা দেয়। কি দেয়, তুরাগ নদীকে বাঁচানোর জন্য হাইকোর্ট 2000 কত সালে, 2019 সালে, কত সালে, 2019 সালে বাংলাদেশের প্রথম নদী হিসেবে জীবন্ত সত্তার মর্যাদা দেয়। এইটা যে এই পর্যন্ত বহুবার পরীক্ষাতে আসছে, বহুবার, চাকরি পরীক্ষা বলো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বলো, মেডিকেল বলো, ইঞ্জিনিয়ারিং বলো, প্রত্যেকটা পরীক্ষায় বাংলাদেশের সর্বপ্রথম এই জীবন্ত সত্তার মর্যাদা পাওয়া নদী কোনটি, তুরাগ নদী। শেষ, এই জিনিসটা ভালো করে পড়বা, বাকিগুলো জাস্ট তোমাদের বোঝার জন্য রাখছি, একবার পরে নিলে চলবে, মুখস্থ করার কিচ্ছু নাই, তোমরা জাস্ট এই জিনিসটা মনে রাখবে, তুরাগ নদীকে বাংলাদেশের প্রথম জীবন্ত সত্তার মর্যাদা দেওয়া হয়, এইটাই। এইবার চলো, নদ নদী তো পড়লাম অনেক, এবার পড়বো হচ্ছে দ্বীপ। দ্বীপ সম্পর্কে কি, দ্বীপ কি, দ্বীপ হচ্ছে সমুদ্রের সাইডে ছোট ছোট অঞ্চল, ছোট ছোট চরের মতো, মানে চরের মতোই কিন্তু বড় বড়, নদীর এই সমুদ্রের বঙ্গোপসাগরের পাশে যেসব অঞ্চলগুলো আছে, দ্বীপ ছোট ছোট। চর কি থাকে, চর থাকে হচ্ছে ছোট, কিন্তু দ্বীপ থাকে হচ্ছে কি বড় পরিসরে। এবার দ্বীপ হতে হলে কি থাকতে হবে, অবশ্যই বালি থাকতে হবে, দ্বীপে কি থাকতে হবে, বালি। দ্বীপটা তোমরা সহজ নামে চিনো কি হিসাবে, বিচ, বিচ হিসাবে চিনো, ঠিক আছে, বিচ হিসাবে চিনো, এই যে বিচের মধ্যে মানুষ দেখো না গোসল টোসল করে, ওই বিচ। তো এবার দেখো বিভিন্ন সম্পর্ক, এই দ্বীপ সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে রয়েছে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো হচ্ছে তোমাদেরকে দাগাই দিচ্ছি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কি, বাংলাদেশ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলা, এই যে দুইটা জিনিস দেখবা, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অথবা বৃহত্তম ডেল্টা, কি ডেল্টা অথবা বদ্বীপ, এই যে এই ডেল্টা অথবা বদ্বীপ। আর সুন্দরবন হচ্ছে বাংলাদেশের, একটা জিনিস লক্ষ্য রাখবে, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, কিন্তু সুন্দরবন হচ্ছে বাংলাদেশের বদ্বীপ, ঠিক আছে, একটা হচ্ছে পৃথিবীর, একটা হচ্ছে বাংলাদেশের। আর বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটা, ভোলা। ভোলা দ্বীপ কোথায়, ভোলা দ্বীপ কোথায়, ভোলার লোকেশন কোথায়, তোমরা কমেন্টে তাড়াতাড়ি জানাও ভোলার লোকেশন কোথায়। দেশের একমাত্র দ্বীপ হচ্ছে কি, দ্বীপ জেলা হচ্ছে ভোলা, দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। ভোলা দ্বীপ কোথায়, নোয়াখালীতে, কোথায়, নোয়াখালীতে। এবার একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ, এটার নাম কি, সেন্ট মার্টিন, যেটা দাগাই দিতেছি তোমাদের। নিজম দ্বীপ, এটাও ভালো করে পড়বা, নিজম দ্বীপ কোথায়, মেঘনা নদীতে, মেঘনা নদীর মোহনায় নিজম দ্বীপ। এই যে এই জিনিসগুলো যেগুলো দাগাই দিচ্ছে এগুলো হচ্ছে ভালো করে পড়বা। এবার চলো হচ্ছে পরবর্তী স্লাইডে যাই, পরবর্তী স্লাইডে এই যে এই স্লাইড থেকে পড়বা দক্ষিণ তালপট্টি দ্বীপ। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায়, হারিয়া বাঙ্গা নদীর মোহনায় হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। দক্ষিণ তালপট্টি দ্বীপের পূর্ব আরেক নাম কি, নিউমোর বা পূর্বাশা, এই দুইটা জিনিস হচ্ছে পড়বা। তারপরে এই যে আরেকটা একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা, মহেশখালী, একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। মহেশখালী দ্বীপ কোথায়, এই যে কক্সবাজার, কোথায়, কক্সবাজারে। মহেশখালী দ্বীপ কোথায়, কক্সবাজারে। মনপুরা দ্বীপ, মনপুরা দ্বীপ কোথায়, এই যে ভোলা জেলায়, মনপুরা দ্বীপ ভোলা জেলায়, এটাও গুরুত্বপূর্ণ, এটাও পড়বা। এই দ্বীপগুলা, দ্বীপ থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে, প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। হিরন পয়েন্ট ও টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত, সুন্দরবনে। হিরন পয়েন্ট ও টাইগার পয়েন্ট কোথায়, সুন্দরবনে।
বাতিঘরের জন্য বিখ্যাত কুতুবদিয়া, এই যে এটাও পড়বা, ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে প্রাচীনকালের সামুদ্রিক জাহাজ তৈরির জন্য বিখ্যাত ছিল হচ্ছে সন্দ্বীপ। এগুলো দরকার নেই, জাস্ট একবার পড়ে নিবা। যেগুলো হচ্ছে তোমাদেরকে স্টার চিহ্ন দিয়ে দিছি ওইগুলা খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করে। এবার চলো গুরুত্বপূর্ণ চর সমূহ। বাংলাদেশে যে চর রয়েছে, চর থেকে তার মধ্যে কি বেশিরভাগ চর কোথায়? বেশিরভাগ চর হচ্ছে বাংলাদেশের নোয়াখালী জেলা। নোয়াখালী জেলা এই যে ভোলাতে, ভোলা, তারপর হচ্ছে তোমার এই নোয়াখালী বরিশালের অঞ্চলগুলাতে কি এই চরগুলা। তো দেখো এই যে চর মানিক, জব্বার, নিজাম। মানিক, জব্বার, নিজাম মানে মানুষের নাম। কার নাম? মানুষের নাম থাকবে। মানুষের নাম থাকলে সেগুলা কোন জেলায়? ভোলা। কোথায়? ভোলাতে। মানুষের নাম দেখো, চর মানিক, চর জব্বার, চর নিজাম, এটা কোথায়? ভোলাতে। চর কুকুরি মুকুরি, ভোলাতে। চর নিউটন, নিউটন কার নাম? নিউটন হচ্ছে বাংলা বিখ্যাত এই বিজ্ঞানী, দেখছেন? বিজ্ঞানী। এই যে জংলি, জংলি কোথায়? ভোলাতে। মানে কি মানুষের নাম। এই যে দেখো চারটা পাইছে, একটা মানিক, জব্বার, নিজাম আর হচ্ছে নিউটন। তারপর হচ্ছে এই যে জংলি আর হচ্ছে কুকরি মুকরি, এগুলা কোথায়? ভোলাতে। এগুলা পড়ে নিবা। এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসে প্রত্যেক বছর, এই দ্বীপ থেকে আর চর থেকে কিন্তু প্রশ্ন আসে। দুবলার চর, দুবলার চর কোথায় অবস্থিত? সুন্দরবনে। এটা খুব ইম্পর্টেন্ট, দাগায় দিলাম। তারপর হচ্ছে এই চর আলেকজান্ডার, কি চর আলেকজান্ডার, আলেকজান্ডার কোথায়? লক্ষ্মীপুরে। চর আলেকজান্ডার, আলেকজান্ডারকে তো তোমরা চিনো। আলেকজান্ডার সম্পর্কে আমরা হচ্ছে বিস্তারিত আমরা যখন হচ্ছে বাংলাদেশের ইতিহাসের অধ্যায় পড়বো তখন হচ্ছে আলেকজান্ডার কে ছিল আলেকজান্ডার সম্পর্কে পড়বো। এবং আলেকজান্ডার হচ্ছে যখন বাংলাদেশে আসছিল, গ্রিস, সে পুরো বিশ্ব জয় করার জন্য বেরিয়েছিল। আলেকজান্ডার কোথায় থাকতো? গ্রিসে থাকতো। গ্রিস থেকে সে পুরো বিশ্ব জয় করার জন্য বের হয়েছিল। পুরো অনেকগুলো দেশ হচ্ছে সে জয় লাভ করছে, কিন্তু বাংলাদেশে আসছিল, আসার পরে প্রবেশ করেছিল কোথায়? এই লক্ষ্মীপুরে। যার কারণে লক্ষ্মীপুরের একটা দ্বীপ আছে, চর আছে, যার নাম কি? চর আলেকজান্ডার। এবার চলো আমরা পরবর্তী স্লাইডের দিকে যাই। এই যে গজারিয়া চর, এই যে নির্মল চর, নির্মল চর কোথায়? রাজশাহীতে। নির্মল চর হচ্ছে রাজশাহীতে, এটা ভালো করে পড়বা, ঠিক আছে? মোহরীর চর হচ্ছে কোথায়? ফেনীতে। মোহরীর চর ফেনীতে, এটা খুব ইম্পর্টেন্ট। এই দুইটা পড়বা, আর বাকিগুলো যা আছে বাকিগুলো জাস্ট হচ্ছে তোমরা একবার দেখেবা, বাকিগুলো তত বেশি ইম্পর্টেন্ট না। এবার হচ্ছে বিল। তো বিলের দিকে যাই। এই যে বিলের দিকে গেলাম। বিল হচ্ছে কি? এই যে প্রথম দেখো বিলের সংজ্ঞাও দিয়ে দিলাম যাতে হচ্ছে তোমাদের বুঝতে সমস্যা নয়। দেখা যাচ্ছে অনেকে হচ্ছে এই যে বিল আর হচ্ছে হাউল, দুইটার মধ্যে হচ্ছে তোমরা মানে বুঝতে পারো না হাউল কোনটা আর হচ্ছে বিল কোনটা। এই যে এখানে দেখো, বিল হলো মূলত নিম্নভূমি বা জলাভূমি, যা সাধারণত বর্ষাকালে প্লাবিত হয়। মানে বর্ষাকালের সময় দেখবা সারা বছর হচ্ছে শুকনা থাকবে, কিন্তু শুধু জাস্ট বর্ষাকালে পানিতে ভরে থাকবে, সেটাকে কি বলা হয়? বিল। আর হাওর হচ্ছে পুরো বৎসর পানি থাকবে, মানে 12 মাস পানি থাকবে। আর বিলে কি শুধুমাত্র বর্ষাকালে পানি থাকে। এবার চলো বিখ্যাত বিল, চলন বিল। বাংলাদেশের বৃহত্তম বিলের নাম কি? চলন বিল। এটি কোথায়? নাটোর, পাবনা, সিরাজগঞ্জ। এটা কোন বিভাগে পড়ছে? রাজশাহী বিভাগে। কোন বিভাগে? রাজশাহী বিভাগ, রাজশাহী বিভাগ। আর এই চলন বিলের মাঝখান দিয়ে প্রবাহিত নদী, একটি নদী গেছে, মনে করো ধরো এটা এটা হচ্ছে চলন বিল। চলন বিলের মাঝখান দিয়ে একটা নদী গেছে, এই নদীটার নাম কি? আত্রাই। কি নদী? আত্রাই নদী, ঠিক আছে? তারপর হচ্ছে আরিয়াল বিল। আরিয়াল বিল থেকে প্রশ্ন আসবে, সেটা কোথায় অবস্থিত? মুন্সিগঞ্জে। কোথায়? মুন্সিগঞ্জে। এবার হচ্ছে গজনা বিল, পাবনা। এটা বেশি দরকার নেই, যে প্রথম দুইটা খুবই ইম্পর্টেন্ট, চলন বিল আর হচ্ছে আরিয়াল বিল। আর হচ্ছে বিল ডাকাতিয়া। ডাকাতিয়া হচ্ছে কি? খুলনা জেলার ডুমুরিয়ায়। বিল ডাকাতিয়া কোথায়? খুলনা জেলার ডুমুরিয়ায়। আর বিল ডাকাতিয়াতে তোমার আমাদের আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে কি? এই যে এই ডাকাতিয়া বিলে যখন আমাদের এই 1971 সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা হয়, সবচেয়ে বড় গণহত্যা হয় কোথায়? এই যে খুলনার ডাকাতিয়া বিলে গণহত্যা। এই যে খুলনার ডুমুরিয়াতে। কোথায়? খুলনার ডুমুরিয়ায়। ডুমুরিয়াতে, খুলনার ডুমুরিয়াতে তোমার হচ্ছে আমাদের 1971 সালের সময় সবচেয়ে বেশি গণহত্যা হয়েছে ওইখানে, এবং সবচেয়ে বেশি মানুষকে কোথায় ফেলা হয়েছিল? এই যে গণহত্যা করার পর এই যে ডাকাতিয়া বিলে
মানে তারা হচ্ছে গণহত্যা করে করে বিল ডাকাতিয়া বিলে ফেলে দিছে, যার কারণে এই যে সবচেয়ে বড় গণহত্যা সাথে সম্পর্কিত একটি বিল, সেটার নাম কি ডাকাতিয়া বিল। তো তোমরা বুঝতেই পারতেছো এই ডাকাতিয়া বিলের গুরুত্ব কতটুকু, তাই তোমরা ডাকাতিয়া বিলটা হচ্ছে ভালো করে পড়বে। আর বাকি যে আছে বাকিগুলো জাস্ট হচ্ছে একবার দেখে নিবে, বাকিগুলো তত বেশি ইম্পর্টেন্ট না। যেগুলো আমি দাগাই দিচ্ছি দেখো, এই যে এইগুলা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার চলো হচ্ছে আমরা পরবর্তী স্লাইডের দিকে যাই, হাওরের দিকে যাই। প্রথমে প্রথমে কি ছিল বিল, এবার কি হাওর। এই যে হাওরের মধ্যে কি হাকালুকি, বাংলাদেশের বৃহত্তম হাওর। হাওর থেকে প্রশ্ন যদি আসে তো এটা আসবে অবশ্যই এশিয়ার অন্যতম বৃহত্তর। এই যে এই হাকালুকি হাওর, এটা কি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর, আবার এশিয়ার মধ্যে কি অন্যতম বৃহত্তম। এই হাকালুকি হাওর খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই হাকালুকি হাওর, এই হাকালুকি হাওরের অবস্থান কোথায়? সিলেটের মৌলভীবাজার, সিলেট জেলার মৌলভীবাজারে। যে এই মৌলভীবাজারে, মৌলভীবাজারে সিলেটে, সিলেট জেলার মৌলভীবাজারে, ঠিক আছে। টাঙ্গর হাওর, টাঙ্গর হাওর অবশ্যই চিনো তোমরা সবাই। টাঙ্গর হাওর তো খুবই সুন্দর। তোমরা কারা কারা টাঙ্গর হাওরে ঘুরতে গেছো তোমরা একটু জানাও তো। আচ্ছা, টাঙ্গর হাওর কে কে ঘুরছো তোমরা একটু জানাও, কমেন্টে জানাও। টাঙ্গর হাওরে তোমরা কি কি দেখছো এটা জানা দরকার। আচ্ছা, টাঙ্গর হাওর, টাঙ্গর হাওর হচ্ছে এই যে সিলেটের সুনামগঞ্জে। কোন জেলায়? সিলেটের সুনামগঞ্জ জেলায়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম। এগুলো দরকার নেই, তোমরা জাস্ট একটা জিনিস পড়বা, এটা একটি রামসার সাইট। রামসার মানে কি? রামসার মানে কি? রামসার মানে হচ্ছে তারা হচ্ছে একটি সংগঠন, একটি সংস্থা। কি? একটি সংস্থা। রামসা মানে হচ্ছে একটি সংস্থা, যে সংস্থাগুলা তোমার বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত বা সবচেয়ে আকর্ষণীয় বা সবচেয়ে সুন্দর সাইটগুলো হচ্ছে কি তারা নির্ণয় করে বা নির্ধারণ করে। এই রামসার সাইট, এই রামসার সংস্থাটি হচ্ছে কি টাঙ্গর হাওরকে বাংলাদেশের একটি বিখ্যাত স্থান হিসেবে গণ্য করছে, যার কারণে টাঙ্গর হাওরকে বলা হয় কি একটি রামসার সাইট। আর এই টাঙ্গর হাওর কোথায়? সুনামগঞ্জ জেলায়। এবার চলো নিকলি। এখানে সবগুলো হাওর ইম্পর্টেন্ট, লাস্টের দুইটা একটু লেস ইম্পর্টেন্ট, কিন্তু প্রথম যে তিনটা দেখতেছো তোমরা, প্রথম তিনটা খুব ভালো করে পড়তে হবে তোমাদের। নিকলি হাওর কোথায়? কিশোরগঞ্জ জেলায়। কিশোরগঞ্জের কোথায়? মিঠামই। আচ্ছা, তোমরা এই যে এই হাকালুকি হাওর হচ্ছে মৌলভীবাজারে, টাঙ্গর হাওর হচ্ছে সুনামগঞ্জে, নিকলি হাওর হচ্ছে কিশোরগঞ্জে। তোমরা এই তিন অঞ্চল থেকে কারা কারা আছো একটু জানাও, কমেন্টে জানাও। মিঠামইন, মিঠামইন না, বাকি যে দুইটা আছে এই দুইটা জাস্ট তোমরা একবার পড়ে নিবে, বাকি দুইটা তত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, তো তোমরা এই মৌলভীবাজার থেকে কেউ আছো আমাদের সাথে? আচ্ছা, ঠিক আছে, পদ্মা। এবার চলো, এবার হচ্ছে আমরা পরবর্তী স্লাইডের দিকে যাই। এবার হচ্ছে হ্রদ ও লেক। হ্রদ আর হচ্ছে লেক, হ্রদের মধ্যে আর হচ্ছে লেকের মধ্যে পার্থক্য কি এবার তোমাদেরকে দেখাই। হ্রদ আর লেক দুইটাই সেম, দুইটা হচ্ছে ধরো একটি এমন একটা জায়গাতে পানি জমে রয়েছে, সেটা হচ্ছে হ্রদ বা লেক। লেক কোনটা? এই লেক হচ্ছে কৃত্রিম। কৃত্রিম কোনটা? যেটা হচ্ছে মানুষ তৈরি করে। লেক কি বেশিরভাগ সময় মানুষ গর্ত করে, বৃহত্তর একটা জায়গাতে গর্ত করে মানুষ হচ্ছে লেক তৈরি করে। কিন্তু এই হ্রদ, হ্রদ হচ্ছে প্রাকৃতিক ভাবে তৈরি হয়। কিভাবে? প্রাকৃতিক ভাবে, প্রাকৃতিক ভাবে হচ্ছে তোমাদের এই হ্রদ তৈরি হয়। আর এই হ্রদের তোমার আয়তনটা খুবই বড় থাকে, কিন্তু লেক হচ্ছে বেশি বড় না, ধরো হচ্ছে 500 মিটার বা 1 কিলোমিটার এমন থাকে। আর হ্রদের আয়তন মনে করে কিলোমিটারের পর কিলোমিটার অনেক বড় থাকে। তো হ্রদের ক্ষেত্রে গেলে যদি যাও, কাপ্তাই হ্রদ, কাপ্তাই হ্রদ বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ। কৃত্রিম বলতে কি, কৃত্রিম কেন বলেছে কাপ্তাই হ্রদকে কৃত্রিম বলেছে? যে কাপ্তাই হ্রদ কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোন জেলায় অবস্থিত? কাপ্তাই হ্রদ রাঙ্গামাটি জেলায়। আর এই কাপ্তাই হ্রদ কিভাবে তৈরি করা হয়েছে? এই যে কর্ণফুলী নদী, চট্টগ্রাম দিয়ে যে প্রবেশ করেছে কর্ণফুলী নদী, কর্ণফুলী নদীর উপরে ধর হচ্ছে কর্ণফুলী নদী এভাবে সোজা প্রবাহিত হইতেছিল, বুঝছো? কিন্তু তারা কি করছে, কর্ণফুলী নদীতে এই যে এখানে একটা বাঁধ দিছে, বাঁধ দেওয়ার পরে নদীর মোড়টা এই যে এখানে একটা বড় গর্ত করে নদীর মোড়টা এদিক দিয়ে ঘুরাই ফেলছে, ঘুরায় এখানে একটি কি হ্রদ তৈরি করছে। হ্রদ তৈরি করে তারপরে নদীর দিকটা এদিক দিয়ে নতুন করে প্রবাহিত হচ্ছে, যার কারণে আগের যে দিকটা ছিল সেটা নাই। এইভাবে যে এই
কর্ণফুলী নদীর উপরে যে বাঁধ দিয়ে এই যে এই বাঁধটা দেওয়ার পরে যে হ্রদ তৈরি হয়েছে সেটার নাম কি? কাপ্তাই হ্রদ। এই কাপ্তাই হ্রদ কোথায়, কোন নদীর উপরে বাঁধ দিয়ে? কর্ণফুলী নদীর উপরে বাঁধ দিয়ে। আর কোথায় তৈরি করা হয়েছে? রাঙামাটিতে। এটা মনে রাখবা। আর হচ্ছে বগা হ্রদ অথবা বগা বগা হ্রদ থেকে ভালো হবে বগা লেক। বগা লেক, এই যে লেক, বগা লেক বান্দরবান জেলায় অবস্থিত। কোথায়? বান্দরবান জেলায় অবস্থিত, বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার একটি স্বাদু পানির হ্রদ। এগুলো দরকার নেই, জাস্ট বগা লেক। বগা লেক কোথায়? বান্দরবানে। বগা লেক হচ্ছে বান্দরবান, কাপ্তাই হ্রদ হচ্ছে রাঙামাটিতে। ফয়েজ লেক, এই যে ফয়েজ লেক, এটা খুবই ইম্পর্টেন্ট, চট্টগ্রামের একটি কৃত্রিম হ্রদ। কি? ফয়েজ লেক কি? একটি কৃত্রিম হ্রদ। ফয়েজ লেক এটা হচ্ছে একজন ব্রিটিশ শাসকের নামে। একজন কার নামে? ব্রিটিশ শাসক। এই যে লিখে দেই, প্রশ্নতে আসতে পারে কোন ব্রিটিশ শাসকের নামে হচ্ছে বাংলাদেশে একটি হ্রদ তৈরি করা হয়েছে। হ্রদের নাম কি? সেই হ্রদের নাম নাম কি? ফয়েজ লেক বা ফয়েজ হ্রদ। মহামায়া লক, মহামায়া লেক। মহামায়া লেক কোথায়? চট্টগ্রামে অবস্থিত একটি কৃত্রিম লেক। সবগুলো বাংলাদেশের যে লেকগুলো আছে সবগুলো কি কৃত্রিম, সবগুলা ব্রিটিশ শাসনে তারা তৈরি করেছিল। তো মহামায়া লেক, বগা লেক, ফয়েজ লেক, কাপ্তাই হ্রদ, এই চারটা হচ্ছে তোমরা ভালো করে পড়বা। চলো পরবর্তী স্লাইড যাই। নদী নিয়ে চলচ্চিত্র। দেখো বাংলাদেশে হচ্ছে নদী নিয়ে কিন্তু প্রচুর মানুষ হচ্ছে চলচ্চিত্র লিখছে নদী নিয়ে। তো এই যে পদ্মা নদীর মাঝি, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পদ্মা নদীর মাঝি, এটা ভালো করে তোমরা পড়বা। বিখ্যাত উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়। কে লিখছে? পদ্মা নদীর মাঝি। কে লিখছে? মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়, পদ্মা নদীর মাঝি। তিতাস একটি নদীর নাম। এই যে পদ্মা নদী পদ্মা নদী নিয়ে একটি উপন্যাস লিখছে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। তিতাস নিয়ে একটি উপন্যাস লিখছে হচ্ছে কে? ঋত্বিক ঘটক। নাম কি? ঋত্বিক ঘটক ও অদ্বৈত বল্লভ। তিতাস একটি নদীর নাম, এই নদীর নাম। তারপরে এই যে হালদা, হালদা নদী কোথায়? খাগড়াছড়ি। কোথায়? খাগড়াছড়ি, খাগড়াছড়িতে। এটা হচ্ছে এই হালদা নদী হচ্ছে একমাত্র নদী যেটি বাংলাদেশে উৎপন্ন হয়েছে এবং বাংলাদেশে কি শেষ। বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশে শেষ হয়েছে কোন নদী? এই হালদা নদী। এই হালদা নদী নিয়ে যে চলচ্চিত্র হয়েছে, সবচেয়ে নির্মিত চলচ্চিত্র, এটা কে করেছে? তৌকির আহমেদ। নাম কি? তৌকির আহমেদ। তৌকির আহমেদ হচ্ছে হালদা নদী নিয়ে একটি চলচ্চিত্র করছে, যার নাম কি? হালদাই রাখছে। ঠিক আছে, এবার চলো এই জিনিসগুলো হচ্ছে তোমরা ভালো করে পড়বা। আর তোমাদের এই যে নদ নদীর যে টপিক গুলো রয়েছে, নদ নদীর টপিক থেকে হচ্ছে মূলত এই প্রথমে যে তোমাদেরকে দেখাইছি, এই যে এখান থেকে কোনগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নদ নদী থেকে যদি প্রশ্ন আসে, তোমাদের মূলত প্রশ্ন আসবে হচ্ছে এই যে এই মিলিত উৎপত্তি স্থল। কোথা থেকে প্রশ্ন আসবে? এই উৎপত্তি স্থল থেকে। এই উৎপত্তি স্থলগুলা খুব ইম্পর্টেন্ট। এই উৎপত্তি স্থল তোমার অবশ্যই পড়তে হবে। উৎপত্তি স্থলগুলো তোমরা অবশ্যই পড়বা। আর হচ্ছে এই যে মিলিত স্থানগুলা, এই মিলিত স্থানগুলো হচ্ছে তোমরা পড়বা ভালো করে। উৎপত্তি স্থল আর মিলিত স্থল, তোমরা যদি এইগুলো পড়ো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে তোমরা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবা। তারপরে পড়বা এই শাখা নদী উপনদী। আমি হচ্ছে যেগুলো তোমাদেরকে দাগাই দিয়েছি, তোমরা জাস্ট এইগুলো পড়বা, বেশি পড়ার দরকার নেই, আসবে না। আর এই যে এইখান থেকে যে তথ্যগুলো আমি দাগাই দিয়েছিলাম যেগুলো ইম্পর্টেন্ট, এইগুলো তোমাকে মাস্ট পড়তে হবে। আর এর বাইরে নদ নদী সম্পর্কিত টপিক তোমার আর কোনো পড়ার দরকার নাই। আমি যেগুলো দিছি, যে এইখানে দেখো 50টার উপরে দিছি, তোমরা এই 50টা পর্যন্ত তোমরা পড়বা ভালো করে, এর বাইরে ভালো পড়ার দরকার নেই। আর বাদ সম্পর্কে যেগুলো দিলাম, যেগুলো হচ্ছে হাইলাইট করা, এইগুলো জাস্ট পড়বা। ঠিক আছে, এবার চলো তোমরা যা যা দিছি সব কিন্তু তোমাদেরকে নোট করতে হবে। আরেকটা জিনিস তোমরা হচ্ছে খেয়াল রাখবা, সেটা কি? সেটা হচ্ছে তোমরা ম্যাপ কারা কারা কিনছো, তোমরা একটু কমেন্টে আমাকে জানাও। ম্যাপ কারা কারা ম্যাপ কিনছো কমেন্টে জানাও তো। এই যে ম্যাপ, কারা কারা ম্যাপ কিনছো কমেন্টে জানাও। ম্যাপ কিনা হলে তোমরা জানাও, ম্যাপ ছাড়া কিন্তু তোমাদের জিকে ক্লাস করতে পারবে না। ম্যাপ কারা কারা কিনো নাই এবং কারা কারা কিনছো তাড়াতাড়ি একটু জানাও। তোমরা ম্যাপ কারা কারা কিনছো তাড়াতাড়ি জানো, তাড়াতাড়ি। এই ম্যাপ ছাড়া কিন্তু তোমরা পড়তে পারবে না জিকে। তোমাদের ম্যাপ, এই জিকে পড়ার আগে তোমাদেরকে মাস্ট, তোমাদেরকে একটা টাস্ক আমি দিছি,
তোমাদের এই যে এই টাস্কটা কি থাকবে, টাস্কটা ভালো করে নোট করে নাও, ভালো করে হচ্ছে নোট করে নিবা। ডেইলি 30 মিনিট, কত মিনিট? 30 মিনিট। ডেইলি 30 মিনিট হচ্ছে তোমরা ম্যাপ পড়বা, দুইটা ম্যাপ। কয়টা ম্যাপ? দুইটা ম্যাপ। একটা কি, একটা হচ্ছে বিডি, আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ। তোমাদের কিচ্ছু পড়তে হবে না, তোমরা হচ্ছে বাংলাদেশ ম্যাপটাকে প্রথমে জাস্ট বাংলাদেশে কয়টা, এই যে বাংলাদেশে যে 8টা বিভাগ, 8টা বিভাগ আর হচ্ছে 64টা জেলা, কোন বিভাগে কয়টা জেলা, কোন কোন জায়গায় আছে, যাতে তোমরা হচ্ছে আমি যখন তোমাদেরকে যে ধরো মানচিত্র এঁকে যখন তোমাদেরকে বলবো যে বাংলাদেশের ইয়া কোথায়, কোন অঞ্চলটা হচ্ছে কোন জায়গাতে, ধরো যাতে হচ্ছে এই যে যখন আমি এভাবে দিব, এভাবে টান দেওয়ার পরে যাতে তোমরা বলতে পারো ভাইয়া এটা কি, এটা হচ্ছে রংপুর বিভাগ। কোন বিভাগ? রংপুর বিভাগ। যখন এই যে এইখানে টান দিব তোমরা যাতে বলতে পারো এটা কোন বিভাগ, সিলেট বিভাগ। তারপরে এই যে এইখানে যখন দিব তোমরা যাতে বলতে পারো এটা কি, রাজশাহী বিভাগ। এইভাবে পড়বা। তারপরে উপরে এইখানে এতটুকু আছে, এটা কি বিভাগ, ময়মনসিংহ বিভাগ। এই যে এতটুকু পর্যন্ত আছে, এটার নাম কি, চট্টগ্রাম বিভাগ। ঠিক আছে, এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে খুলনা বিভাগ, এতটুকু পর্যন্ত হচ্ছে কি, বরিশাল বিভাগ। আর এটা কি বিভাগ, এটা হচ্ছে তোমার ঢাকা বিভাগ। এইভাবে হচ্ছে তোমরা মানচিত্রটা পড়ো, প্রথম মানচিত্র আঁকবা। এই যে মানচিত্র আঁকা কোন জায়গাতে হচ্ছে কোন বিভাগ, বিভাগগুলো প্রথম ভালো করে পড়বা। তারপরে তোমরা ধরো হচ্ছে এই যে এখানে কি রংপুর, এই যে এইবার ধরো রংপুর বিভাগ। রংপুর বিভাগের এখানে কোন জেলা আছে, এখানে হচ্ছে পঞ্চগড়। কোন জেলা? পঞ্চগড়। এখানে হচ্ছে নীলফামারী, এখানে হচ্ছে কি, নীলফামারী। এভাবে বর্ডারে সবগুলো জেলা পড়বা। এখানে পঞ্চগড়, নীলফামারী, এখানে হচ্ছে ঠাকুরগাঁও, এখানে হচ্ছে দিনাজপুর, এই যে এখানে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, এখানে হচ্ছে রাজশাহী পড়তেছে, এখানে কুষ্টিয়া পড়তেছে। এইভাবে পড়বা। এই যে এখানে হচ্ছে তোমার নেত্রকোনা, জামালপুর পড়তেছে, এখানে কুড়িগ্রাম পড়তেছে, এখানে সুনামগঞ্জ, এখানে সিলেট, মৌলভীবাজার। তারপরে হচ্ছে এই যে এই দিক দিয়ে হচ্ছে তোমার ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, ফেনী, এখানে হচ্ছে কুমিল্লা, এখানে হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার। এইভাবে তোমরা প্রথম হচ্ছে বর্ডারের জেলাগুলো শেষ করবা। এবং প্রত্যেকটা বিভাগে কয়টি করে জেলা, যেমন হচ্ছে কি রংপুর বিভাগে কয়টি জেলা, 8টি। রাজশাহীতে কয়টি জেলা, 8টি জেলা। প্রথম দিন হচ্ছে তোমরা রংপুর বিভাগের 8টি জেলা পড়বা। তারপরে হচ্ছে রাজশাহী বিভাগের 8টি জেলা পড়বা, 8টি জেলা পড়বা। তারপর হচ্ছে ময়মনসিংহ বিভাগের 4টি জেলা আছে, 4টি জেলা পড়বা। সিলেট বিভাগের 4টি জেলা। তুমি এক সপ্তাহ নিয়ে হচ্ছে সবগুলা জেলা, সবগুলা বিভাগ তোমরা হচ্ছে শেষ করবা। তারপরে দেখা যাচ্ছে কি খুলনা বিভাগে, খুলনা বিভাগের যতগুলো জেলা আছে, এই চট্টগ্রাম বিভাগের যতগুলো জেলা আছে, ঢাকা বিভাগের যেই যতগুলো জেলা আছে সবগুলো জেলা তোমরা শেষ করে দিবা। বরিশাল বিভাগের যতগুলো জেলা আছে সবগুলো জেলা, মানে একটা বিভাগ ধরবা, বিভাগ ধরে ধরে ওই বিভাগের কোন কোন জেলাগুলো রয়েছে সবগুলো জেলা শেষ করবা। তোমরা বিশ্বাস করো, তোমরা যদি জাস্ট আমি যেভাবে তোমাদেরকে বলতেছি তোমরা এইভাবে মানচিত্রটা যদি শেষ করতে পারো, তোমাদের কাছে জিকে একবারে পানির মতো হয়ে যাবে। দেখবা তোমরা ডেইলি যদি 30 মিনিট করে মানচিত্রটা দেখতে পারো, ডেইলি কয় মিনিট, 30 মিনিট, ডেইলি 30 মিনিট করে হচ্ছে বাংলাদেশের মানচিত্র দেখবা। তোমার কিচ্ছু মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট মানচিত্র দেখবা। আর হচ্ছে এইভাবে যখন তুমি এক সপ্তাহ, কয় সপ্তাহ, এক সপ্তাহ, তুমি আজকে থেকে শুরু করবা, আজকে থেকে শুরু করবা। কবে থেকে? আজকে থেকে শুরু করবা। ডেইলি 30 মিনিট মানচিত্র দেখবা এবং এক সপ্তাহ পর তুমি নিজে এসে বলো ভাইয়া আপনি যে বলছিলেন আমাকে মানচিত্র পড়ার জন্য ডেইলি 30 মিনিট, আমি তো মানচিত্র দেখলে এখন বলে ফেলতে পারি যে কোন জেলা বাংলাদেশের কোন জায়গায়। তুমি দেখো আমার কিন্তু মুখস্থ করতে হয় না, আমি কিন্তু বাংলাদেশের 64টা জেলা তুমি যদি জিজ্ঞেস করো ভাই কোনটা কোন জায়গায় বলে ফেলতে পারবো। কিসের জন্য? কারণ মানচিত্র যখন তুমি দেখবা তোমার পড়ার টেবিলের সামনে মানচিত্র একটা লাগা রাখবা, বড় একটা মানচিত্র পড়ার টেবিলের সামনে। একটা মানচিত্র কত টাকা? তোমার এই যে 50 থেকে 60 টাকা নেবে, 50 থেকে 60 টাকা নেবে একটা মানচিত্র নিবা, বাংলাদেশের মানচিত্র আর হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ। দুইটা সারাদিন দেখবা, অবসর সময় যখন পাইতেছো তখন দেখবা, খাওয়ার সময় সামনে বসে বসে দেখবা, তখন তোমার আর জিকে পড়তে কোনো সমস্যা থাকবে না। তো আজকের মতো এতটুকুই, যেসব টপিকগুলো তোমাদেরকে পড়াইছি সেই সব টপিকগুলো হচ্ছে ভালো করে তোমরা নোট করে নাও এবং নোট করে করে পড়বা। আর তোমাদেরকে যেটা বলছি, এই মানচিত্র কিন্তু অবশ্যই তোমাদের লাগবে, ঠিক আছে? তো আজকের মতো এখানেই আমরা শেষ করে দেবো, এখানেই ক্লাস। তোমাদের সাথে আবার পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।